السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সবাই ভালো আছেন? وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন না? জি 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 ভাইয়া। ভাই আর 5টা মিনিট পরে যদি শুরু করতেন ভাই, আরো তো আছে অনেকে এন করে। জি জি, আমরা 5 মিনিট ওয়েট করি। হ্যাঁ,
ওকে, থ্যাংক ইউ। চলো আমরা সব শুরু করি, আর যারা আস্তে আস্তে জয়েন করো। হ্যাঁ, এই সবাই শুনতেছেন রাইট? জি জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, লাস্ট আলহামদুলিল্লাহ শুনতে পারতেছি। আমরা লাস্টে কি করছিলাম মনে আছে? ল্যাব সেটিং রাইট? হ্যাঁ, ল্যাব সেটিং। সবার হয়েছে? আমার হয়েছে। আমারটা হয় নাই, আমারটা একটু সমস্যা, ওটা একটু আমাকে দেখাই দিতে হবে যে কিভাবে সেটিং করতে হয়, সেটিংটা আমি বুঝতেছি না। আচ্ছা, সমস্যা, আমি প্রথম ক্লাসটা দেখে আমরা বাকিটুকু দেখে দেবো না, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখেন ল্যাব সেটআপটা থাকলে, যেহেতু আমরা একটা রাউটিং সুইচিংটা প্রথম ফোকাস করবো, তো রাউটিং সুইচিং এ সবার পিসি একদম মানে খুব রিকোয়ারমেন্ট না থাকলে চলবে। যদি আমাদের 8 GB বা তার কম র্যাম থাকে, আমরা রাউটিং সুইচিং এ 100% ল্যাব করতে পারবো, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ইভেনজি অথবা পিনেটে। কিন্তু যখন আমরা সিকিউরিটি কোনো কোর্স করবো, সেখানে হয়তো রিসোর্স বেশি লাগতে পারে, যেমন সিসকো এফটিডি, আইএসি বা ডাব্লিউএসএ, ওইটার জন্য। কিন্তু নর্মালি এটা মাথায় রাখবো, আমরা রাউটিং সুইচিং একদম সিসি পর্যন্ত, অর্থাৎ সিসকোর যত টেকনোলজি আছে আমরা মোটামুটি কভার করতে পারবো, অর্থাৎ রিসোর্স কম লাগবে। সো আশা করি আমরা যতটুকু করবো এখানে, এই কোর্সের আদলে যতটুকু আছে, আমরা সবার পিসিতে মোর প্র্যাকটিস করতে পারবো যদি ল্যাবটা রেডি থাকে, রাইট? প্রয়োজন আমি ল্যাব দিয়ে দিব, এটা আপনারা ইম্পোর্ট করে নেবেন, সো আরো ইজি হবে। তো আমরা চাই সবাই যেন আমরা রাউটিং সুইচিং এর সবকিছু বুঝতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করবো আসলে, তো যেটা হচ্ছে, আমরা যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করি, তো এখানে মূল একটা পার্ট থাকে ডিজাইন। তো যদি আমরা বলি ডিজাইন, যদি এটা ডিজাইনের কোর্স না, কিন্তু আমাদের বেসিক ডিজাইন না হলে তো আমরা রাউটিং সুইচিং এ কনফিগার করতে পারবো না। ডিজাইন নরমালি একটা সিসিএনএ ডিজাইনার ছিল, সিসিএনপি ডিজাইন ছিল, সিসিআই ডিজাইন ছিল। তো এখনো এটা আছে, যেমন এখানে আমরা দুইটা জিনিসে কভার করতেছি একসাথে, একটা হচ্ছে এন কোর আর একটা হচ্ছে ইএনসারি, অর্থাৎ দুইটাই মূলত রাউটিং এবং সুইচিং এর পার্ট। আর দেখবেন সিসিএনপি এন্টারপ্রাইজে একটা মডিউলে আছে, দুইটা মডিউল আছে ডিজাইনের উপরে, রাইট? তো ডিজাইনটা আমাদের শেখা উচিত। এখন ওইখানে তাহলে আমরা কোন ডিজাইন শিখবো? ওইখানে আসলে ইন টু ইন ডিজাইনের কথা বলতে হবে, শুধু ডিভাইস প্লেসমেন্ট এটা একটা ডিজাইন না। যেমন আমরা হয়তো ওইখানে দেখবো ডিভাইস প্লেসমেন্টটা, আর ওইখানে ডিজাইনটা হবে কিরকম, যে ওইখানে ইন টু ইন, যে আপনি আইপি প্ল্যানটা কি হবে, বিলিয়ন প্ল্যান কি হবে, আপনার কোন জায়গাটায় কোন প্রোটোকল দিলে কি হবে, কতটুকু দিতে হবে না হবে, সম্পূর্ণ ডিসকাস মানে আর্কিটেক্ট পর্যন্ত আছে। তাহলে আমরা তারপরও চাইবো সবসময় আমাদের ডিজাইনটা যেন সুন্দর থাকে। এখন সিসকো একটা অ্যাপ্রোচ করছে প্রথম, হ্যাঁ, তো প্রথম অ্যাপ্রোচটা সিসকোই করে নেটওয়ার্ক ডিজাইনের। তো আমরা প্রথম যে নেটওয়ার্কটা ছিল, আমরা বলতে ফ্ল্যাট নেটওয়ার্ক, অনেকে আমরা নাম শুনছি বা শুনবো যে ফ্ল্যাট নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফ্ল্যাট নেটওয়ার্ক? ফ্ল্যাট নেটওয়ার্ক কিছুই না, নাথিং। আমরা মার্কেট থেকে ডিভাইস গুলো নিয়ে আসবো এন্ড প্লাগ এন্ড প্লে করবো, অর্থাৎ একদম সিলি, যতটুকু কনফিগার না করলে নয়। যেমন আমাদের দেখেন, একটা নেটওয়ার্ক তৈরি করতে কি লাগবে? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমার এই ইউজারটা ইন্টারনেট পাইতে হবে, ধরে নিলাম ইন্টারনেট পাইতে হবে, আমার এই ইউজারটা ইন্টারনেট পাইতে হবে, রাইট? আমার বাইরে থেকে ইউজাররা এই সার্ভারটা অ্যাক্সেস করতে হবে, এইটাই উদ্দেশ্য। অর্থাৎ সার্ভার অ্যান্ড ক্লায়েন্টের সম্পর্ক, আমরা যে কমিউনিকেশন করি না কেন, দেখেন এর বাইরে কিন্তু কোনো কমিউনিকেশন নাই। আপনি যদি গুগল ইউজ করেন ফর এক্সাম্পল, তাহলে আমি যে ক্লায়েন্ট বা আপনি যে ক্লায়েন্ট, গুগল হিসেবে সার্ভার। আপনি যদি ইউটিউব ইউজ করেন, আপনি যে ক্লায়েন্ট, ইউটিউব হচ্ছে সার্ভার। আপনি যদি ব্যাংকের একটা অ্যাপ ইউজ করেন, আপনি হচ্ছে ক্লায়েন্ট, ব্যাংকের অ্যাপ্লিকেশন যে সার্ভিস ওটা একটা সার্ভার। তার মানে আপনি যা কিছুই করেন, আসলে আমাদের উদ্দেশ্য দুইটা, শুধুমাত্র সার্ভার এন্ড ক্লায়েন্ট কমিউনিকেশন সেট আপ করা, রাইট? ঠিক এইটার ভিতরে অলরেডি আমরা আছি। এই যে আমরা মোবাইল চালাই এখন, এই যে আমরা হটস্পট করি, ধরেন একজনের মোবাইল থেকে আরেকটা মোবাইল আমরা ছবি দেই, রাইট? তাহলে এখানে কি হচ্ছে, একটা মোবাইল যে ছবি নিচ্ছে সে হচ্ছে ক্লায়েন্ট, আর যে মোবাইলটা ছবি দিচ্ছে ওইটা হচ্ছে সার্ভার। তার মানে আমাদের এই আইপি নেটওয়ার্কে বা নেটওয়ার্ক কমিউনিকেশনে আমরা এইভাবে শুধু চিন্তা করি যে আমরা যা কিছু করি আমার উদ্দেশ্য একটাই, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই, যে এই ইউজারটা আমার কিভাবে এই সার্ভারটাকে রিচ করবে। এখন এই যে রিচেবিলিটিটা করবে, আমি তো আছি বাংলাদেশে বিডিতে বসে থেকে, এখন আপনি সার্ভারটা ইউজ করবেন সিঙ্গাপুরে, অথবা আপনি ইউজ করবেন ইউএসএ তে। এখন আমি বাংলাদেশ থেকে যে ইউএসএ পর্যন্ত যাব, এই যে আমার পার্টটা,
এই পাথটা আমাদের তৈরি করতে হবে। এইটা আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মূল উদ্দেশ্য, শুধু পাথ তৈরি করা। যদি পাথ তৈরি না হয় তার মানে কি কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশন আপনি যতই কনস্ট্রাকশন যদি আপনার সুন্দর না হয়, বিল্ডিং যদি তৈরি না হয়, লড়বড়ে থাকে, তাহলে এখানে সিকিউরিটি দেওয়ার লাভ নাই, এটা যে কোনো সময় ভেঙে যাবে, রাইট? তাহলে ফাউন্ডেশন, নেটওয়ার্কের ফাউন্ডেশন হচ্ছে রাউটিং এন্ড সুইচিং। এইখানে আপনি যত স্ট্রং থাকবেন, এর ভিতরে আপনি সবকিছু ইন্ট্রোডিউস করাইতে পারবেন। এই নেটওয়ার্কের ভিতরে আপনি অনেক কিছু ইন্ট্রোডিউস করাইতে পারবেন সিম্পল একটা নেটওয়ার্কের ভিতরে। ধরেন এটি আপনার নেটওয়ার্ক, রাইট? এখন এটা কি আছে, আমার কিছু সুইচ আছে, একটা রাউটার আছে, আমার আইএসপি আছে। এখন আমি এখানে কি কি আনতে পারি? আমি এখানে ফায়ারওয়াল নিয়ে আসতে পারি এই নেটওয়ার্কের ভিতরে, আমি এখানে ডাব্লিউসি নিয়ে আসতে পারি এই নেটওয়ার্কের ভিতরে, আমি এখানে অ্যাপি নিয়ে আসতে পারি এই নেটওয়ার্কের ভিতরে, আমি এখানে আহ সিইও সিএম নিয়ে আসতে পারি, সিসকো ইউনিফাইড কল ম্যানেজার নিয়ে আসতে পারি, আমি এখানে আইএসসি নিয়ে আসতে পারি, আমি এখানে ডাব্লিউএসএ নিয়ে আসতে পারি, আমি এখানে ধরেন কি আছে ইএসএ নিয়ে আসতে পারি, রাইট? আমি এই নেটওয়ার্কে আমার যত ধরনের সার্ভার আছে নিয়ে আসতে পারি। তার মানে কি, এই যে আমাদের নেটওয়ার্ক প্রোডাক্ট, এটা ডিপেন্ড করে, এখানে নেটওয়ার্ক ডিভাইসও থাকতে পারে, সিকিউরিটি ডিভাইস থাকতে পারে, আপনার অ্যাক্সেস কন্ট্রোল থাকতে পারে, সিসিটিভি থাকতে পারে, পৃথিবীর যত নেটওয়ার্ক ডিভাইস আছে আপনি এই নেটওয়ার্কে সব ইন্ট্রোডিউস করাইতে পারেন। করানোর জন্য আপনার সর্বপ্রথম হচ্ছে এই পার্টটা লাগবে। এই পার্ট যদি তৈরি না হয়, এই ফাউন্ডেশন যদি তৈরি না হয়, তাহলে এখানে কোনো একটা ডিভাইস আপনি টোটালি ইউজলেস, আপনি নেটওয়ার্কে কাজ করবে না। তার মানে রাউটিং এবং সুইচিং বাদ দিয়া নেটওয়ার্কের যত ডিভাইস আছে পৃথিবীতে ইউজলেস। যদি রাউটিং সুইচিং প্রপারলি কাজ না করে, আপনার নেটওয়ার্কের কোনো মূল্য নেই। এখন আপনি সার্ভার লাগাইছেন, সার্ভার 100% পারফর্ম করতেছে, আপনার সুইচ ডাউন, আপনার নেটওয়ার্কের কোনো মূল্য নাই। আপনার সব ঠিক আছে, আপনার রাউটিং এ রাউট করতে পারতেছে না, আপনার নেটওয়ার্কের কোনো মূল্য নাই। ভেরি সিম্পল। তার মানে আপনাকে এই যে আমরা বলি সিআইএ, আমরা যখন সিকিউরিটি পড়বো তখন দেখবো যে সিআইএ, কমপ্লেক্সিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই যে অ্যাভেলেবিলিটি জিনিসটা, এই অ্যাভেলেবিলিটি জিনিসটা সবটাই নির্ভর করে রাউটিং এবং সুইচিং এর উপরে। তাহলে আমরা বলতে পারি, বলতেছি ফ্ল্যাট নেটওয়ার্ক। হোয়াট ইজ ফ্ল্যাট নেটওয়ার্ক? ফ্ল্যাট নেটওয়ার্ক মানে হচ্ছে, ধরেন আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন, এখন প্ল্যান কি করতেছেন? প্ল্যান করতেছেন, সর্বপ্রথম প্ল্যান লাগবে আপনার, ধরেন ইউজার প্ল্যান, আর নিলেন ইউজার, যে আমার এতগুলো ইউজার আছে, ওকে। এখন এই ইউজার গুলা কানেক্ট করার জন্য আমাদের কি লাগবে? সুইচ লাগবে। এখন আপনি ধরেন আপনার 200 ইউজার আছে। এখন আমাদের মার্কেটে যে সুইচ গুলো আছে, এগুলো ম্যাক্সিমাম কত পোর্টের? 48 পোর্টের। তাহলে সেই হিসাব করে আপনি হয়তো 4টা সুইচ কিনলেন, চারটা সুইচ কিনলেন 200 ইউজারের জন্য, ওকে ফাইন। তো এই সুইচ আমরা ইউজার গুলা অ্যাড করলাম। তাহলে এই ইউজার এখন তো ইন্টারনেটে যাইতে পারবে না, তাহলে তাদেরকে রাউট করানোর জন্য, রাউটিং করানোর জন্য, অথবা আইএসপি কে টার্মিনেট করার জন্য আমরা একটা রাউটার লাগবে, আমরা একটা রাউটার নিলাম। তো এইখানে আমরা এই নিচে কোনো ধরনের কনফিগার করলাম না, শুধু রাউটারে এখানে আইপি বসাইলাম, আর এখানে একটা টেকনোলজি নেট ইউজ করলাম, এনএটি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সফার আমরা করব, ইউজ করলাম, দ্যাটস ইট। তাহলে আমরা এই সুইচগুলো র সুইচ, কোনো কিছু কনফিগার করলাম না। কনফিগার না করে আমরা সরাসরি একটা রাউটার, একটা পোর্ট থেকে একটা সুইচ দিলাম, এই সুইচ থেকে আরেকটা সুইচ, এটা থেকে আরেকটা, এটা থেকে আরেকটা, এইটাকে আমরা ক্যাসকেটিং। এখন এখানে অনেক ধরনের প্রবলেম আছে। যদি আপনার এই লাইনটা কাটা যায়, পুরা নেটওয়ার্ক ডাউন। যদি এই সুইচটা পড়ে যায়, পুরা নেটওয়ার্ক ডাউন। যদি এইটা পড়ে যায়, পুরা নেটওয়ার্ক ডাউন, রাইট? তো এদিকে আমাদের চিন্তা রাখতে হবে যে আমরা রিডান্ডেন্সি কিভাবে ইউজ করব। এখন এই যে আপনি একদম নর্মাল কোনো কিছু করেন নাই, যে সব সুইচ মিলে আপনি ক্যাসকেড করে করে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা করে করে একটা নেটওয়ার্ক তৈরি করছেন, এবং এই সবটা হচ্ছে একটা নেটওয়ার্কের মেম্বার, করতে পারবেন আপনি, এর বাইরে করতে পারবেন না, কোনো ওয়ে নাই। যদি সুইচ আপনি কোনো ধরনের কনফিগার না করেন, তাহলে সবগুলা মিলা একটা নেটওয়ার্ক হবে। এখন ধরলাম একটা নেটওয়ার্ক হবে, এখন একটা নেটওয়ার্ক যদি হবে, তখন কি হবে? আপনার ব্রডকাস্ট ডোমেন অনেক বড় হয়ে যাবে। সুইচিং যখন আমরা দেখবো, তখন ব্রডকাস্ট ডোমেনের কথাবার্তা বলবো। আচ্ছা, এখন এই যে একটা নেটওয়ার্ক হবে, তাহলে কি করতে হবে? আমরা, আপনার নেটওয়ার্কের ইউজার তো এক ধরনের থাকবে না, আমাদের কি থাকবে? কিছু ইউজার থাকবে ডেটা, ফর এক্সাম্পল ডেটা। ডেটা মানে যে নাকি ইন্টারনেট ইউজ করবে, গুগল ইউজ করবে, প্রথম আলো ইউজ করবে, ডেটা। আরেকটা কি থাকতে পারে? ভয়েস, বিওআইসি, ভয়েস।
ট্রাফিক থাকতে পারে। আরেকটা কি থাকতে পারে, ধরেন ওয়াইফাই। ওয়াইফাই আরেকটা কি থাকতে পারে, ধরেন বায়োমেট্রিক, বিএমএস, বায়োমেট্রিক সিস্টেম থাকতে পারে। আর কি থাকতে পারে, সিসিটিভি থাকতে পারে। আর কি থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে। এখন আপনি যদি ফ্ল্যাট নেটওয়ার্ক তৈরি করেন, তাহলে কি এই নেটওয়ার্কের মেম্বার হবে এই সব ধরনের সার্ভিস। তার মানে আমার যত ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস আছে, যে ডেটা, ভয়েস, ওয়াইফাই, বায়োমেট্রিক, তারপর সিসিটিভি, প্রিন্টার, আরো থাকতে পারে, আপনার এনভায়রনমেন্ট ভিত্তি করে আরো থাকতে পারে। তা সবাই যদি সেম নেটওয়ার্কে হয়, এখন ম্যানেজমেন্ট যদি বলে যে আমি এদেরকে কন্ট্রোল করতে চাই, এখন এরা সবাই ধরুন ডিএসসিপি তে আছে, আইপি পাচ্ছে ডিএসসিপি। কারণ আমরা যখন অনেক বড় নেটওয়ার্ক হবে, আমরা ডিএসসিপি করব, আমরা অনেক বড় নেটওয়ার্ক হবে, তখন তো স্ট্যাটিক পারবো না, ডিএসসিপি আইপি হবে। এখন বললো যে যারা ডেটা ইউজ করে শুধুমাত্র তারা ইন্টারনেট পাবে, আর কেউ পাবে না, পরে ধরে নিলাম। এখন আপনি সেগ্রিগেশন করবেন কিভাবে যে আমার এই ইউজার গুলা শুধু ডেটা পাচ্ছে? ইট ইজ নট পসিবল, রাইট? এখন বললো যেহেতু আমার বায়োমেট্রিক, এটা আমার খুব সেন্সিটিভ টপিক, এটাতে আমার ডাটা সেন্টারের ডোর বলতে পারেন, যে কোনো জায়গায় ডোর অ্যাক্সেস বলতে পারেন, এটা যেন আমার ইন্টারনেটে না যায়, কোনো ধরনের হিট না খায়, পারফেক্ট। প্রিন্টার, এটা আমার ইন্টারনেটে দেওয়ার দরকার নাই। এখন এখানে ধরেন ওয়াইফাই করছে, এখন ওয়াইফাই এর ধরেন আপনি কয়েকটা পলিসি দিলেন, যে ডিরেক্টর তারা এক ধরনের পলিসি পাবে, গেস্ট এক ধরনের পলিসি পাবে, আমার নর্মাল ইউজার এক ধরনের পলিসি পাবে। এইগুলা যখন আপনাকে বলবে, তখন আপনি যদি কোম্পানির এই ফ্ল্যাট নেটওয়ার্ক উপহার দেন, তাহলে এইগুলা কি কোনোদিন করা যাবে? নো, কোনোদিনই করা যাবে না। আপনি যত ভালো ডিভাইসের না কোম্পানি ম্যানেজার আপনাকে দেখ, আপনি এখানে যত ডিভাইস, একটু যত ডিভাইসের কথা বললাম সব বসান, ইউজলেস, কোনো কিছু করতে পারবেন না আপনি। কেন? এই নেটওয়ার্কে আপনি এত সেগ্রিগেশন করে করে আপনি কিছু করতে পারবেন না। তাহলে কি করতে হবে? একটা প্রপার ডিজাইন থাকতে হবে, এইভাবে আমরা ফ্ল্যাট নেটওয়ার্ক রাখতে পারি না, রাখবো না। এই ফ্ল্যাট নেটওয়ার্ক আমরা রাখবো না বিদায় এই সিসকো কি করছে, নেটওয়ার্কে যে ডিভাইস গুলো আছে এইগুলা ম্যানেজেবল রাখছে। তাহলে দুই ধরনের ডিভাইস আছে, একটা হচ্ছে ম্যানেজেবল ডিভাইস, একটা হচ্ছে ম্যানেজেবল, একটা হচ্ছে নন ম্যানেজেবল। তো নন ম্যানেজেবল কি? যেই ডিভাইস গুলো আপনি ম্যানেজ করতে পারবেন না, প্লাগ এন্ড প্লে। যেমন মার্কেটে অনেক ছোট ছোট সুইচ আছে, যেগুলো আমরা চাইলেও কোনো ম্যানেজ করতে পারি না, 6 পোর্টের 8 পোর্টের হইতে পারে, একদম ছোট ছোট হাফ সুইচ, যেগুলো আমরা শুধুমাত্র পোর্ট ইউজ করতে পারি। এগুলো হচ্ছে নন ম্যানেজেবল। আর ম্যানেজেবল কি? যেই সুইচ গুলা, যেই রাউটার গুলা আপনার এনভায়রনমেন্টের জন্য আপনি কনফিগার করতে পারবেন। এখন আপনার এনভায়রনমেন্টের এক ধরনের কনফিগার হবে, আমার এনভায়রনমেন্টে এক ধরনের কনফিগার হবে, রাইট? বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টেকনোলজি কনফিগার হবে। এখন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক চিন্তা করলে এক ধরনের কনফিগারেশন প্রোটোকল, সার্ভিস পোর্টে চিন্তা করলে এক ধরনের কনফিগারেশন প্রোটোকল, টেলকো চিন্তা করলে এক ধরনের কনফিগারেশন প্রোটোকল, ব্যাংক চিন্তা করলে এক ধরনের কনফিগারেশন, অন্য ধরনের প্রোটোকল, রাইট? তাহলে এনভায়রনমেন্ট ভেদে, আপনার স্থানকাল ভেদে আপনার কি ডিজাইন প্লাস প্রোটোকল প্লাস কনফিগারেশন ডিফারেন্ট হবে। তাহলে আপনি যদি ফ্ল্যাট নেটওয়ার্ক তৈরি করেন, তাহলে আপনি কোনো কিছুই পারবেন না, জাস্ট সিম্পল একটা নেটওয়ার্ক দিয়ে আপনি এলোমেলো ভাবে চালাইতে পারবেন। তাহলে এটি বলছে যে ফ্ল্যাট নেটওয়ার্ক আর ডিজাইন টু রিডিউস দ্য নাম্বার অফ রাউটার এন্ড সুইচ অন এ কম্পিউটার নেটওয়ার্ক বাই connecting the device to single switch instead of the separate switches, right? Unlike hierarchical network design, এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড না। In this network is not physically separated using different network, এর ফিজিক্যালি সেপারেট করার কোনো ওয়ে নাই। তাহলে আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছি, আপনি যখন কোনো কোম্পানিকে কোনো নেটওয়ার্ক উপহার দিবেন, তাহলে শুড বি এইটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনে থাকতে হবে। সিসকো যেটা অ্যাপ্রোচ করতে, অনেকগুলো অ্যাপ্রোচ আছে, তার ভিতরে যেটা ভালো লাগে, দুই দিকে চিন্তা করতে হবে, কস্টিং চিন্তা করতে হবে, নেটওয়ার্ক এনভায়রনমেন্ট চিন্তা করতে হবে, সব চিন্তা করে আমরা ডিজাইন করতে হবে। তাহলে এইটা যে ফ্ল্যাট নেটওয়ার্ক, তাহলে ফ্ল্যাট নেটওয়ার্ক কি? যেখানে আসলে মূলত বোঝাইতেছে যে এই যে সুইচ গুলো আছে, এই সুইচ গুলা একটার সাথে একটা কানেক্টিভিটি থাকবে টেনে টেনে, রাইট? যেটাকে আমরা ক্যাসকেড বলি। এইটা আমরা করবো না, ফ্ল্যাট নেটওয়ার্ক আমরা ইউজ করবো না, রাইট? ওকে, তাহলে কি আসতে পারে এই তিনটা জিনিস। The hierarchical internet-networking model is the three-layer model of network design first proposed by Cisco. তাহলে সিসকো এখানে একটা hierarchical ডিজাইন প্রপোজ করছে, 3 layer আর্কিটেকচার।
রাইট, ইজ ডিভাইডেড এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ইনটু দ্য 3 লেয়ার। তাহলে আপনি যখন কোনো নেটওয়ার্ক ডিজাইন করবেন, প্রথমেই মাথায় নিয়ে আসবেন এই 3টা লেয়ার। এটা হচ্ছে একদম বেস্ট প্র্যাকটিস। তারপরে যদি ছোট নেটওয়ার্ক হয় আমরা পরের ধাপে আসতেছি। তাইলে এইটা যখন আপনি করবেন, আপনাকে 3টা লেয়ারে চিন্তা করতে হবে যে আমার একটা লেয়ার থাকবে কোর লেয়ার, একটা লেয়ার থাকবে ডিস্ট্রিবিউশন লেয়ার, একটা লেয়ার থাকবে অ্যাক্সেস লেয়ার। যখন আপনি এই 3টা লেয়ার চিন্তা করে একটা নেটওয়ার্ক তৈরি করবেন, আপনার দেখবেন অনেক কিছু অনেক ইজি হয়ে যাবে। ইউজার মুভমেন্ট বলেন, ডিভাইসের প্লেসমেন্ট বলেন, অনেক কিছু ইজি হয়ে যাবে। রাইট? আচ্ছা, এখন ধরেন আপনি ডিজাইন যদি না করেন তাহলে কি হবে? ধরেন আপনার একটা বিল্ডিং আছে এইভাবে, যদি আমরা চিন্তা করি একটা বিল্ডিং চিন্তা করি যে এখানে অনেকগুলো লেভেল আছে, ধরেন অনেকগুলো লেভেল চিন্তা করেন যে এটা হচ্ছে আমার ধরেন লেভেল 1, এটা হচ্ছে আমার লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3, এটা হচ্ছে আমার লেভেল 4, এটা আমার লেভেল 5, এটা আমার লেভেল 6, এটা আমার লেভেল 7, এটা আমার লেভেল 8। ধরেন এই 8 তলা একটা বিল্ডিং আছে, আপনি সেই ক্যাম্পাস নেটওয়ার্ক তৈরি করবেন। এখন আপনি যদি কোনো এই মডেলটাতে না যান তাহলে কি হবে? ধরেন আপনার এইখানে একটা অ্যাক্সেস সুইচ আছে, এই 6 ফ্লোরে ধরেন আপনার 2টা বা 5টা অ্যাক্সেস সুইচ আছে 200 ইউজারের জন্য। এই ফ্লোরেও আপনার অনেকগুলা অ্যাক্সেস সুইচ আছে, এই ফ্লোরেও আপনার অ্যাক্সেস সুইচ আছে। আপনি ধরেন কোনো একটা জায়গায় এখানে ধরলাম আপনি একটা ডাটা সেন্টার তৈরি করলেন, এখানে আমার ডিসি, এখানে আপনার একটা ডিভাইস আছে যে সবগুলা সুইচ আমার আপলিক এখানে যে অ্যাড হবে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা সুইচের কেবল আপনি এখানে নিতে হবে, এখানে নিতে হবে। যদি আপনি তখন তো ক্যাসকেডের অপশন থাকবে না, রাইট? আপনি প্রত্যেক জায়গায় একেবারে নিলেন। এখন আপনি বলেন আমি ফাইবার আছে নিতেই পারি। হ্যাঁ, আপনি নিতেই পারেন। যদি আপনি এই 8 তলা থেকে 10 তলা পর্যন্ত 20 তলা পর্যন্ত 200 সুইচ ইউজ করেন, 200 কেবল আপনার ডাটা সেন্টারে ঢুকবে। 200 কেবল যখন ঢুকবে তো কি হবে? দ্যাট ইজ এ নট স্ট্যান্ডার্ড ডিজাইন। তাহলে কি করতে হবে? তখন আপনাকে এইখানে এই মডেলে যাইতে হবে। এই মডেলে গেলে সুবিধা কি হবে? এই মডেলে যদি যান, আপনি যে কোনো জায়গায় একটা ডাটা সেন্টার চিন্তা করেন যে আপনি কোন লেভেলে কোন জায়গায় ডাটা সেন্টার তৈরি করবেন। ওকে, আমি ধরলাম যে আমার এখানে ধরেন ডাটা সেন্টার আছে, উপরে ধরেন যে এখানে আপনার ডিসি আছে। তো এই ডিসি তে হচ্ছে এটাকে আমরা বলতেছি এখানে কোর লেয়ার থাকে, এটা কিন্তু কোরের ডিভাইস বসবে। ফাইন। আচ্ছা, এখন আপনাকে প্ল্যান করেন কিছু ডিস্ট্রিবিউশন পয়েন্ট রাখেন যে আপনি এইখানে একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট দিলাম আমি, ধরেন এই দুইটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন সুইচ। আর এইখানে আমি একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট রাখলাম, ধরেন এইখানে একটা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন 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 তো এটা কানেক্টিভিটি। এখন এই যে এইখানে আপনাকে ধরে ধরে দেন, ফর এক্সাম্পল এই ডিস্ট্রিবিউশন থেকে ধরেন আমি এই 2টা ফ্লোর কভার করবো, ধরে নিলাম যে এইখানে কভার হবে, এখানে সুইচ আসবে, এখানে এই সুইচগুলো আমার এখানে কানেক্টিভিটি থাকবে। আর এইখানে যে লেভেলগুলো আছে অ্যাক্সেস সুইচ, এগুলো আমার অ্যাক্সেস সুইচ, এগুলো আমার এইখানে কানেক্টিভিটি থাকবে। এগুলো হচ্ছে আমার অ্যাক্সেস সুইচ, মানে ইউজার কানেক্টিভিটি হবে। তাহলে এই 2টা থেকে 2টা কেবল অথবা ম্যাক্সিমাম 2টা থেকে 4টা কেবল আমার এই কুড়ে যাবে শুধুমাত্র। যে জায়গায় আমরা 200 সুইচ থেকে 200 কেবল যেত, সেই জায়গায় 4টা কেবল যাবে ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে। তার মানে আমার এই কুড়ে থাকবে, কুড়ে ডিভাইস, তারপরে আমার আপনার জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউশন পয়েন্ট থাকবে। ওই ডিস্ট্রিবিউশন পয়েন্টে আমার অ্যাক্সেস সুইচ থাকবে এবং এক এই ডিস্ট্রিবিউশন সরাসরি কুড়ের সাথে থাকবে। তাহলে কম্বিনেশন ফ্লো কিরকম হবে আমরা যদি এইটাতে আসি, একটা মিনিট। যদি আপনার ডিজাইনটা এরকম হয়, আপনি ফেলিওরকে চিন্তা করেন যে এইটা হচ্ছে আপনার অ্যাক্সেস লেয়ার, এগুলো হচ্ছে অ্যাক্সেস লেয়ার, এটা অ্যাক্সেস লেয়ার। এখানে কি থাকবে? অ্যাক্সেস ডিভাইস থাকবে। এটা থাকতে পারে ফোন, এটা থাকতে পারে পিসি, এটা থাকতে পারে অ্যাপি, এটা থাকতে পারে ওয়্যারলেস ডিভাইস, XYZ। পৃথিবীতে যত নেটওয়ার্ক ডিভাইস আছে, প্রিন্টার থেকে শুরু করে এখন যা বললাম সিসিটিভি সব থাকবে আমার এইটাতে, অ্যাক্সেস সুইচে, অ্যাক্সেস লেয়ারে এগুলা। আচ্ছা, অ্যাক্সেস লেয়ারের প্রত্যেকটা সুইচ আমার ডিস্ট্রিবিউশন 2টাতে থাকবে সবসময়। কেন? যদি আমার এই পার্টটা কাটা যায়, আমার ট্রাফিক যেন এই দিক দেওয়া যায়। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে
আমার ডিস্ট্রিবিউশন পয়েন্ট, এখানে ডিস্ট্রিবিউশন ম্যাক্সিমাম কয়টা পোর্ট থাকতে পারে? 48টা, এর বেশি তো নাই। তাহলে কি হবে? তখন আপনি আরেকটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়ান, 2টা ডিস্ট্রিবিউশন করেন, এখানে নিয়ে আসেন, কোনো প্রবলেম নাই। পোর্ট থেকে আরেকটা করেন। এখন এখান থেকে আপনি আবার 48টা অ্যাক্সেস সুইচ ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা একটা দেখি। তাহলে দেখেন, যখন আপনি ডিস্ট্রিবিউশন ইউজ করবেন আর ডিস্ট্রিবিউশন থাকবে কোডের সাথে, রাইট? এখন ট্রাফিক ফ্লো যদি আপনি যেভাবে চিন্তা করেন, আর কোড থাকবে সরাসরি কার সাথে কানেক্টিভিটি? আইএসপির সাথে, ইন্টারনেটের সাথে, রাইট? এখন আপনি এটাকে আমরা ধরতে পারি প্ল্যান এ, অর্থাৎ অ্যাক্টিভ লিঙ্ক, আর এটা হচ্ছে প্ল্যান বি, এটা হচ্ছে ব্যাকআপ লিঙ্ক। এখন আমার যে ট্রাফিকটা আছে, এই ট্রাফিকটা সবসময় সুইচ হয়ে এই পাশ দিয়ে হয়ে এদিক দিয়ে যাবে। এখন আপনি ফেলিওরকে চিন্তা করেন, আমরা উপর থেকে আসি, যদি এই ডিজাইনটা আপনি তৈরি করেন, যদি আইএসপি এটা পড়ে যায় কোনো প্রবলেম নাই, ট্রাফিক আমার এটা দেওয়া যাবে। যদি আমার এই রাউটার পড়ে যায় কোনো প্রবলেম নাই, ট্রাফিক এখানে এসে এটা দিয়ে চলে যাবে, রাইট? যদি আমার এই সুইচ পড়ে যায় কোনো প্রবলেম নাই, ট্রাফিক আমার এই দিক দিয়ে এসে চলে যাবে। যদি এই সুইচটা পড়ে যায় কোনো প্রবলেম নাই, ইউজার আমার এই পাশ দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাবে। আর এই যে অ্যাক্সেস সুইচের কখনো কোনো ব্যাকআপ হয় না নর্মাল ইউজার যেগুলো। কেন হয় না? কারণ নির্মাতা প্রতিষ্ঠানগুলো, আপনি যদি চিন্তা করেন পিসি, তার একটা ম্যাক্সিমাম একটাই নিক, এখন 2টা থাকতে পারে, একটাই নিক কার্ড। আপনি যদি অ্যাপি, একটাই নিক কার্ড। আপনি যদি ফোন, একটাই নিক কার্ড। যদি প্রিন্টার চিন্তা করেন, একটাই নিক কার্ড। তাহলে আপনার যদি 2টা পোর্ট থাকতো তাহলে আপনি 2টা সুইচ দিতে পারতেন, তাই কোনো প্রবলেম ছিল না। যেহেতু এইখানে ইন্টিজারের একটাই পোর্ট, তাহলে এই অ্যাক্সেস সুইচ একটা যদি পড়ে যায় কোনো প্রবলেম নাই। এইটা যত পোর্টের সুইচ, যদি 24 পোর্টের সুইচ থাকে, আমার 24টা ইউজার ইফেক্টেড হবে, আমার বাকিগুলো কোনো প্রবলেম হবে না, রাইট? তাহলে এই যে একটা অ্যাপ্রোচ ডিজাইনের দিক থেকে, এবং এইটাকে আমরা ভাঙবো, যে এইটাতে আমরা প্রোটোকল হিসেবে অনেক কিছু ভাঙবো। আমরা এটাতে ম্যানেজ নেটওয়ার্ক, নন ম্যানেজ না, ম্যানেজেবল, প্রত্যেকটা জায়গায় ম্যানেজ করব। তো এইটা হচ্ছে সিসকোর ফার্স্ট অ্যাপ্রোচ, যে তোমরা যদি কোনো নেটওয়ার্ক ডিজাইন তৈরি করো, শুড বি ফলো দা 3 টায়ার আর্কিটেকচার। শুড বি নেটওয়ার্কে আমার অ্যাক্সেস লেয়ার থাকবে, শুড বি ডিস্ট্রিবিউশন লেয়ার থাকবে, শুড বি কুল লেয়ার থাকবে, দেন আপার লেয়ার, রাইট? এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডিজাইন নেটওয়ার্কের। এখনো পর্যন্ত বাংলাদেশে যত বড় বড় নেটওয়ার্ক, পৃথিবীর যত বড় বড় নেটওয়ার্ক, আপনারা যেখানে জব করতেছেন অনেকের সাথে মিলে যাবে যে হ্যাঁ আমরা এইভাবেই করা, রাইট? না এর বাইরে কিছু আছে? দেখেন তো, পরে আসতেছি 3 টায়ারে। এখানে পর্যন্ত এই পয়েন্টটা বুঝতে পারছি। মানে ফ্ল্যাট থেকে আমরা যখন একটা স্ট্রাকচারে আসবো, তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি 3 টায়ার মডেল আর্কিটেকচার। এবং এই 3 টায়ারে যাইতে হলে আপনাকে 3টা পয়েন্ট রাখতে হবে। এবং এইখানে আপনি ডিভাইস যখন চয়েস করবেন, সেখানে আপনাকে অনেক কিছু ভাবতে হবে, যে ডিস্ট্রিবিউশনে কি ধরনের ডিভাইস দিব, অ্যাক্সেসে কি ধরনের ডিভাইস দিব, কোরে কি ধরনের ডিভাইস দিব, রাইট? সেক্ষেত্রে আমার অ্যাক্সেস সুইচ নর্মাল হলে কোনো প্রবলেম নাই, ডিস্ট্রিবিউশন তার চেয়ে ভালো, কোর তার চাইতে ভালো। কেন? কারণ সে তো সব ট্রাফিক হ্যান্ডেল করবে। আর এই ডিস্ট্রিবিউশন হয়তো সব হ্যান্ডেল না করতে পারে, হয়তো বা 10টা বা 20টা সুইচের ট্রাফিক হ্যান্ডেল করবে। আমার ডিস্ট্রিবিউশন এখানে আরো পয়েন্ট থাকতে পারে, এরকম ডিস্ট্রিবিউশন একাধিক পয়েন্ট থাকতে পারে, রাইট? দ্যাট ইজ কল 3 টায়ার আর্কিটেকচার। এই জায়গাটা কারো কোনো কোয়ারি আছে? আর্কিটেকচারগত দিক থেকে যদি 3 টায়ার চিন্তা করি, আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করলে আমার আর্কিটেকচার এরকম হইতে হবে। এখন আপনার অ্যাক্সেস বাড়তে পারে, আপনার ডিস্ট্রিবিউশন বাড়তে পারে, রাইট? আর আপনি এখন বলতে পারেন, জি বলেন। বলতে চাচ্ছিলাম যে মানে কোর লেয়ার যেটা আছে সেটা এরকমই থাকে, ডিস্ট্রিবিউশন লেয়ারের পর থেকে আমার ওই যে ওয়্যারলেস সিস্টেম বা ওই সিসিটিভি ক্যামেরা, ভয়েস এখান থেকে আলাদা হবে আর কি, এরকম? না, ওইটা হচ্ছে পরের পার্ট। এখন আপনি এটাও ফ্ল্যাট ধরতে পারেন, এটাও ফ্ল্যাট। ফর এক্সাম্পল ধরে ফ্ল্যাট ডিভাইডেড পরে এটা ফ্ল্যাট। এখন ফ্ল্যাট মানে এখানে তো রিডান্ডেন্সি করা আর কি সব। আমরা ম্যানেজ করি, আপনি চিন্তা করেন যে এটি ফ্ল্যাট, আগে যে ডিজাইন, তারপর হচ্ছে টেকনোলজি, রাইট? আগে যে ডিজাইন, তো এটা হচ্ছে কি, যে আমরা রিডান্ডেন্সি প্লাস 3টা ভাগে ভাগ করলাম, একটা স্ট্যান্ডার্ড ডিজাইনে দাঁড় করাইলাম, যেটাতে আমার কোনো ক্যাসকেড নাই। আমার আগেটাতে কি ছিল? আগেটাতে আমার ক্যাসকেডিং ছিল, যে একটা রাউটার একটা আর কিছু নাই, আমার সুইচ থেকে সুইচ ক্যাসকেড হয়েছে। দ্যাট ইজ দ্য ফ্ল্যাট নেটওয়ার্ক। তো আমরা প্রথম কথা হচ্ছে ফ্ল্যাটে আমরা কখনোই যাব না, এটা সিসকো অ্যাপ্রোচ করে না। তো সিসকো পরে কি অ্যাপ্রোচ করলো? সিসকো অ্যাপ্রোচ করলো কোনো নেটওয়ার্ক ডিজাইন করতে হলে ইট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস ডিজাইন, যে আমরা যখনই চিন্তা করব। এখন আপনি এই জায়গাটায়
ডিভাইডেশন হবে যে আপনার কোনটা ফোনের জন্য হবে, কোনটা অ্যাপের জন্য হবে, কোনটা ডাটার জন্য হবে, তার অনুপাতে এখানে কনফিগার হবে, তার অনুপাতে এখানে কনফিগার হবে, তার অনুপাতে এখানে কনফিগার হবে। দ্যাট ইজ দ্য কনফিগারেশন পার্ট, রাইট? আপনি আমরা যে ডিভাইডেশন বলছি সবই থাকবে এর ভিতরে, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রথম হচ্ছে যে অ্যাক্সেস কেন, অ্যাক্সেসে কি কানেক্ট হবে? শুধুমাত্র ইন ডিভাইস। ডিস্ট্রিবিউশনে কে কানেক্ট হবে? যেই ইন ডিভাইস যে সুইচে কানেক্ট হবে ওই সুইচগুলো ডিস্ট্রিবিউশনে থাকবে। আর ডিস্ট্রিবিউশন সুইচ কার সাথে সম্পর্ক থাকবে? কোরের সাথে। এইটি হচ্ছে আর্কিটেকচারটা বলতেছি। এই তিনটা ধাপ ক্লিয়ার, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু ভাই এখানে একটু জানতে চাচ্ছিলাম, মানে এক্সেস লেয়ারের পর থেকে হচ্ছে ইউজার ইন্ডে যাবে আর কি। সারা জীবন অ্যাক্সেস মানে হ্যাঁ, ইন্টিগ্রেটর। ডিস্ট্রিবিউশন আর কোরের মধ্যে শুধু কোর আর ডিস্ট্রিবিউশনটা ইয়া থাকবে, মানে এখানে কোনো ইয়া থাকবে না, ইউজার থাকবে না। এখানে কোনো ইউজার থাকবে না, নরমালি কোনো ইউজার থাকবে না। এগুলো সব এসসিপি পোর্ট থাকবে, দেখবেন ডিজাইনে সব এসসিপি পোর্ট থাকবে, আর এগুলো থাকবে সব ইউটিপি পোর্ট, আর এগুলো এসএপি। স্যার এই যে ডিস্ট্রিবিউশন টু ডিস্ট্রিবিউশন কোনো হবে না, কানেকশন হবে না ডিস্ট্রিবিউশন টু ডিস্ট্রিবিউশন? এটা ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন টু ডিস্ট্রিবিউশন। যেমন আমি এখানে করে রাখছি, করে যদি থাকে তাহলে ডিস্ট্রিবিউশন রাখার দরকার নাই। কেন দরকার নাই? কেন দরকার নাই? কারণ হচ্ছে দেখেন, আপনি এখানে তো আর তো কোনো ফেলোর নাই। কি হবে? এই পোর্টটা পড়ে যাবে, অথবা এই দুইটা পোর্ট পড়ে যাবে, কোনো প্রবলেম নাই, সে তো এদিক দিয়ে চলে যাইতেছে, অথবা এদিক দিয়ে চলে আসতেছে, তাহলে এখানে দরকার নাই। কিন্তু ইয়ার সময় দেওয়া লাগতে পারে। কেন লাগতে পারে? কারণ আপনি এই সাইডটা পুরোটা পড়ে যেতে পারে। এইটা যদি পড়ে যায়, ধরেন এইখানে আপনার কুরে কেন ডবল লাগবে? কুরে ডবল, দেখেন কুরে ডবল আছে। আপনি যদি এই ফুল সেট আপ পরে যায়, কোনো প্রবলেম নাই, আছে? না, কোনো প্রবলেম নাই, আমার এই যে আসার দরকার নাই, কিন্তু সে এদিক দিয়ে যাইতে পারতেছে। কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি, ধরেন একটা সেট আপ পরে গেল, যে আমার এই সেট আপটা পরে গেল আর এই সেট আপ পরে গেল, অথবা আমরা এইভাবে যদি চিন্তা করি, আমার এই সেট আপটা পরে গেল, রাইট? এবং আমার এই কেবলটা পরে গেল, এবং এইটাও পরে গেল, এবং এইটাও পরে গেল, তাহলে কি হবে? রাইট? এখন ট্রাফিক ফ্লো কি হবে? এখন ট্রাফিক ফ্লো এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে আসবে, এইটা আসবে এবং এটা দিয়ে যাবে, রাইট? তাহলে ডিস্ট্রিবিউশন আমার ম্যান্ডেটরি না। যদি পোর্টটা কিন্তু দিতে পারেন কোনো প্রবলেম নেই, তবে ম্যান্ডেটরি না। কেননা আপনি যেভাবে এখানে চিন্তা করেন, ফেলো চিন্তা করেন, আপনি কি চিন্তা করবেন? এই সবটা পড়ে গেছে, কোনো তো প্রবলেম নাই, আছে? মানে ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউশন আসার জন্য কোনো দরকার আছে? না, তাহলে তো নাই, দরকার নেই, কোনো সময় দরকার লাগবে না। কারণ সব কোর লেয়ারের সাথে সম্পর্ক। হ্যাঁ, আর কোরের তো ডিপেন্ডেন্স আছে। আপনি এরকম ফেলে যদি চিন্তা করি যে আমার এই পোরশনটা টোটালি পড়ে গেল, ওকে ফাইন, এখন বলতেছি ট্রাফিক এখানে আসলো, আয়সা দেখলো যে এইটাও ডাউন, রাইট? এইটাও ডাউন, ওকে, নো ইস্যু, সে এখানে আসলো, এখানে এসে যাবে কোথায়? আর এই পাশ যা দেখলো এইটাও ডাউন এবং এইটাও ডাউন, তখন কি করবে? সে এইটা দরকার তার, রাইট? আমরা ডিজাইনটা স্যার না, আমরা যেটা হচ্ছে রবিতে বা বাংলা লিংকে যে আমরা ডিস্ট্রিবিউশন টু ডিস্ট্রিবিউশনে তো কানেকশন দিই না, ডিস্ট্রিবিউশন কানেকশন দিচ্ছেন, ওইটাতে আপনার দেখেন ডিস্ট্রিবিউশন কখন দিচ্ছেন, যেটা দিচ্ছেন এটা কেন দিচ্ছেন? এটা দিচ্ছেন হলো, দেখবেন আপনি ওইখানে টার্ম পড়তে বিপিসি করছেন, রাইট? বিপিসি করছে, এই যে টার্মটা এই কেবলটা দিচ্ছে, এই কেবলটা কাজ করতেছে শুধুমাত্র বিপিসির জন্য, আর নিজেদের ভিতরে কোনো কমিশন দরকার নাই, রাইট? আচ্ছা, আপনি যদি সুইচ টু সুইচ রিডান্ডেন্সি, যখন আমরা অন্যান্য মেকানিজম ইউজ করি, ধরেন এই দুইটাকে আমরা স্ট্যাক করবো, ফর এক্সাম্পল এই দুইটাকে আমরা স্ট্যাকে নিয়ে আসবো, তাইলে আমার দরকার। এই দুইটাকে আমি বিপিসি তে নিয়ে আসবো, তাইলে আমার দরকার। এই দুইটাকে আমি ইথার চ্যানেলে নিয়ে আসবো, তাইলে আমার দরকার, রাইট? সেক্ষেত্রে দরকার। কিন্তু নর্মাল সিনারিওতে, যদি আমি নর্মাল ট্রাফিক পাস করি, তাহলে সেক্ষেত্রে আমার ডিস্ট্রিবিউশন আমার তো সব কাজ চলতেছে এই জায়গায়, আমি তো এটা L2 তে রাখতেছি, তো এখানে কোনো প্রবলেম নাই, ট্রাফিক ফ্লো এখানে না হইলেও সমস্যা নাই, কিন্তু এইখানে লাগবে, রাইট? এখানে বাধ্যতামূলক লাগবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে এনভায়রনমেন্ট। কিন্তু এইখানে কানেকশন দেই না, কিন্তু এস পার যখন কনফিগার করবে, এখন এখানে চিন্তা করি যে এখানে বিপিসি নিয়েছে, তখন তো নিজেদের ভিতরে হার্টবিট লাগবে, তখন আমার নিজেদের ভিতরে কেবল কানেক্টিভিটি লাগবে, রাইট?
কানেক্টিভিটি লাগবে। জি, সেখানে এই জন্য দেওয়া হয়েছে, এই জন্য আমরা দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। এবার বলেন আর কার কি কোয়ারি আছে এই জায়গাটায়? তার মানে এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডিজাইন। এই ডিজাইনের উপরে কার কোনো কোয়ারি আছে কিনা, আপনি নেটওয়ার্ক প্লেস করার সময় এইভাবে প্লেস করবেন বা এইভাবে ডিজাইন করে আপনাকে নেটওয়ার্কটা দাঁড় করাইতে হবে। এটা তো বুঝতে পারছি ভাই, কিন্তু যে কোর লেয়ারে যেটা আছে হুম। ডিজাইনটা বুঝতে পারছি ভাই। এখন যেমন কোর লেয়ারে এখানে একটা ডিজাইনে দেওয়া হয়েছে এই কয়টা, মানে কোর লেয়ারের সুইচ কি মানে এত দামি সুইচ, এটা কি এতগুলো পোর্ট মানে এত বেশি পোর্টের নেওয়া দরকার নেই তাহলে, যতটুকু দরকার। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন সুইচ কয়টা। প্রত্যেকটার জন্য আপনি প্রত্যেকটা 2টা করে পোর্ট দিবেন, রাইট? আপনি হিসাবে ডিস্ট্রিবিউশন কয়টা বসাইতেছেন তার উপর ভিত্তি করবে কয় পোর্টে নিবেন কোড। এখন আপনি যদি মনে করেন যে এখানে 4 পোর্টের বসাইলেন, খুব হাইফাই একটা সুইচ ফলেন, 4 পোর্টের বসালেন, এখন ফিউচারে আপনার ডিস্ট্রিবিউশন সুইচ বেড়ে গেল, তখন কি করবেন? তাহলে যেহেতু স্ট্যান্ডার্ড সুইচ এখন মার্কেট হচ্ছে 24 পোর্ট আর হচ্ছে আমার 48 পোর্ট, তাহলে সবসময় করে 24 অথবা 48 এটাই কল্পনা করা হয় যেন ফিউচার আপনি কি করতে পারেন, বৃদ্ধিটা রাখতে পারেন। তাহলে কি করতে হবে, আপনাকে ওই ক্যাসকেডে যেতে হবে, যেখানে তো পোর্ট নাই, লাগাবেন কোথায়? মনে করেন আপনি এটা এক পেয়ার ডিস্ট্রিবিউশন, এরকম আপনার 10 পেয়ার ডিস্ট্রিবিউশন হইতে পারে। কোন ক্ষেত্রে হবে? অনেক জায়গায় হচ্ছে, যেমন আমরা যখন লাস্ট ইভার কেয়ারে প্রজেক্ট করছি, সেখানে এরকম 12 জায়গায় ডিস্ট্রিবিউশন হয়েছে, রাইট? আপনি কেন তাদের বিল্ডিং এ যে 20 তলা হয়, তাহলে 12টা ডিস্ট্রিবিউশন বা 15টা ডিস্ট্রিবিউশন, ভেরি সিম্পল। এটা ডিপেন্ড করবে এনভায়রনমেন্ট। তখন আপনি ডিভাইস সাইজিং, দ্যাট ইজ আপনার ইচ্ছা, এটা কোম্পানি ভ্যারি করবে ডিভাইস সাইজিং কি করবে, সেটা পিস ইউজ করবে। আমি বলতেছি আপনি যখন ডিজাইন করবেন এই মডেলটা ফলো করাটা বেস্ট প্র্যাকটিস। এর বাইরে আপনি বলতে পারেন যে এই ডিজাইনের বাইরে আমি এর চাইতে স্ট্যান্ডার্ড করতে পারি, তা সিস্টেম শুধু বিট করতে হবে। এটা সিস্টেম অ্যাপ্রোচ এবং এটা আমি অ্যাপ্রোচ করি। আচ্ছা, মানে ডিস্ট্রিবিউশন সুইচটা বাড়লে তখন এই সেম ভাবে দিতে গেলে তো রাইট, পোর্ট তো আরো বাড়ছে, রাইট। এই জন্য একটু বাড়াই, কিন্তু আমরা 2টা দিয়ে বোঝার জন্য আর কি করছি আর কি। আমরা কি কোর লেয়ারেও কি সুইচ বসাবো না? হ্যাঁ, অবশ্যই সুইচ বসাবেন। যদি যদি রাউটার রাউটার পোর্টটা সবসময় কম থাকে, 2টা পোর্টও থাকতে পারে, 4টা পোর্টও থাকতে পারে, বা আপনি স্লট নিয়ে 8টা তার বেশি তো পাবেন না। তাহলে যদি আপনি এই যে আপনি চিন্তা করতে হবে ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে যে ফিউচারে আমার নেটওয়ার্কে কতটুকু এক্সপ্যান্ড হবে। আপনি এটা একটা পেয়ার ধরছি, এরকম 10টা পেয়ার হলে কি করবেন? ইট ইজ রাউটার পসিবল? নো, রাউটারটা তো থাকে না। ব্যাংকিং ক্ষেত্রে তো কোর রাউটার, কোর সুইচ এবং ডিস্ট্রিবিউশন সুইচ, ডিস্ট্রিবিউশন রাউটার দুইটাই লাগে। হ্যাঁ, ধরেন ব্যাংকিং দুইটাই তো লাগে। শুধু ব্যাংকিং না, আপনি যেভাবে চিন্তা করেন, আপনি উপরে তাকে আপনি এটাকে কোর সুইচ বলতেছেন, আবার এটাকে কোর রাউটার বলতেছেন, একই তো জিনিস। মানে কোরের উপরে যখন গেছেন গা, তখন সবটাই আপনার কোর, তাই না? হ্যাঁ, কোরের উপরে সবটাই কোর। তাহলে কি হইলো? এই যে হ্যাঁ, এটা হচ্ছে কোর সুইচ, এই যে হচ্ছে কোর রাউটার বা ওয়ান রাউটার, যেটাই করেন কোরের ভিতরেই তো পড়ছে, রাইট? জি। তাহলে এই জায়গাটা চিন্তা করতে হবে হচ্ছে যে কোর সুইচটা যখন আপনি চিন্তা করবেন, তখন চিন্তা করবেন হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন কি হবে। এখন আপনি বলতে পারেন যে আমি যদি এইটা L3 সুইচ নেই, তাহলে তো আমি এই 2টা না নিলে আমার চলে, চলে, কোনো প্রবলেম নাই। তখন আপনি এই মডেলে থাকবেন না। আপনি ছোট কোম্পানির জন্য তারা চিন্তা করছে, অ্যাপ্রোচ করছে সেকেন্ড মডেল, এটাকে বলতেছে। তো এটা অলরেডি বলে ফেলছি সব কথা, আমি সেটা শেয়ার করে নিয়েন যে উই ইউজ সিসকো 3 লেয়ার আর্কিটেকচার ফর মোর দেন দ্য America. Core layer constitutes a biggest, fastest, and most expensive router with highest model. Right? In the 3-tier architecture, the core layer is the one coordinating everything. তাহলে যেহেতু একটু আগে আমি বললাম আমার একটা পেয়ার এখানে দেখানো হয়েছে ডিস্ট্রিবিউশন, এরকম 20টা পেয়ার থাকতে পারে, ম্যাক্সিমাম 48টা পেয়ার পর্যন্ত থাকতে পারে, 48 ফুটের কোর্সিস থাকে, ম্যাক্সিমাম হইতে পারে আপনার। তাহলে তার সবকিছু কি লাগবে? হেভি লাগবে। আচ্ছা, it's only rule to forward traffic. The fastest it can. Here you don't apply any policy, right? Okay.
তাহলে আমি যে কথাগুলো বললাম সেম জিনিসগুলো এখানে আছে। এখানে আপনি যে কোর লেয়ার ক্যান প্রোভাইড হাই স্পিড সুইচিং, রিলায়েবিলিটি এন্ড ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স কি, যেটা আমি চিন্তা করলাম, যত ভাবেই আমরা ভাঙি না কেন যে এই লিঙ্ক ডাউন, এই সুইচ ডাউন, কোনো প্রবলেম নেই। এই 3 টায়ারে আপনি 100% ফুল টলারেন্স নেটওয়ার্ক উপর পাবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আপনি বলতে পারেন এতটা ইনভেস্ট করবো না, তাইলে এবার ডিস্ট্রিবিউশন লেয়ার কি? একই যে অলরেডি বলে ফেলছি, দ্য ডিস্ট্রিবিউশন লেয়ার ইজ লোকেটেড বিটুইন দ্য অ্যাক্সেস লেয়ার এন্ড কোর লেয়ার। তো ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে অ্যাক্সেস সুইচকে কানেক্ট করবে কোরের সাথে। ইন ডিস্ট্রিবিউশন লেয়ার উই ক্যান ডিফাইন পলিসি ফর নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউশন লেয়ার ইনশিওর দ্যাট দ্য প্যাকেট আর প্রপারলি রাউটেড বিটুইন সাবনেট এন্ড ভিলেন। তার মানে কোর্স ডিস্ট্রিবিউশন থেকে আপনাকে কনফিগার শুরু করতে হবে প্রপার ওয়েতে, এবং এখানে একটা পলিসি দিতে পারেন, এসিআর কনফিগার করতে পারেন। এটার পরে আসতেছে, আগে আমরা ধাপটা দেখি। তারপরে হচ্ছে একই জিনিস অনেকগুলো পরে অ্যাক্সেস লেয়ার কি? অ্যাক্সেস লেয়ার নাথিং, যেটা বললাম যে অ্যাক্সেস লেয়ার হচ্ছে শুধুমাত্র ইন্ট ডিভাইস কানেক্ট করার জন্য হচ্ছে অ্যাক্সেস। ইন ডিভাইস কি? আপনার নেটওয়ার্কে যত ধরনের নেটওয়ার্ক ডিভাইস আছে সব হচ্ছে ইন ডিভাইস। এই ইন ডিভাইস কানেক্ট হবে অ্যাক্সেস লেয়ারে। ওকে, তো অনেক লাইন লিখছি, সব বলেই ফেলছি অলরেডি। এখন এই যে 3 টায়ার, এই 3 টায়ার হচ্ছে একটা কস্টলি। নেটওয়ার্ক ডায়াগ্রামের ভিতরে বা নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে যারা বড় বড় কোম্পানি তারা এটা মেনটেন করে সবাই। আর যখন আপনার একটু ছোট কোম্পানি হবে তখন আপনি আসতে পারেন এইটাতে। এটা না 3 টায়ার, এটাতে 2 টায়ার আর্কিটেকচারে। 2 টায়ার আর্কিটেকচার, 2 টায়ার আর্কিটেকচার ইজ এ নেটওয়ার্ক আর্কিটেকচার কনসেপ্ট। ইট হ্যাজ two layer access layer. It consists of all the LAN switch are connected to the switches distribution layer. This layer has a multi-layer switch to which every LAN switch is connected. মানে হচ্ছে এইটা যে যাদের ছোট এনভায়রনমেন্ট, যে আমার এত বড় নাই, তাহলে আপনি চাইলে কোর সুইচটা বাদ দিতে পারেন। এটাকে বলে কলাপস কোর। কলাপস কোর মানে হচ্ছে এই সুইচটা আপনাকে ডিস্ট্রিবিউশন প্লাস কোর হ্যান্ডেল করবে। তার মানে যত ইউজারের গেটওয়ে আছে, ভিলেন আছে, যত সেগ্রিগেশন আছে সবই এখানে থাকবে। তাহলে এইটা সরাসরি অ্যাক্সেস, দেখেন এটা সরাসরি অ্যাক্সেস। এই অ্যাক্সেস আপনার দুইটা কোরই আছে, অথবা এটা কলাপস কোর বলতেছি। তার মানে একে কি ডিস্ট্রিবিউশন প্লাস কোর, তাহলে অ্যাক্সেস, তাহলে সমস্ত অ্যাক্সেস এখানে আসবে। তাহলে এই জায়গাটা অনেকে দেখতে পারেন যে আপনার যদি সাইকোলজি যেটা বলছেন যে রবিত আমরা যেটা করছি, অনেক জায়গায় তাদের এখানে আপনার এইভাবে আছে যে ওদের কি নাই, যেই পোর্শনটা কাজ করছি ওই পোর্শনটা ইউজারের জন্য না, ওইটা ডাটা সেন্টারের ভিতরে। যখন ডাটা সেন্টারের ভিতরে হয় তখন মূলত এইখান থেকে যে নেক্সাস সুইচ গুলো বার হয় সার্ভার কানেক্টিভিটির জন্য, ওইখানে ডিস্ট্রিবিউশন সুইচ নিজেদের ভিতরে কানেক্টিভিটি দেয়। এই যে এটা দিছি, কেন দিছে দেখেন আপনি, এইখানে দরকার। কেন দরকার? রিজন হচ্ছে যদি আমার এইটা কাটা যায় কোনো প্রবলেম নাই, ট্রাফিক আমার এখানে যাবে। এখন এইখানে এসে দেখলো এই দুইটা নাই, এইটা নাই, তাহলে ট্রাফিক কি করবে? এইখান থেকে আইসা এটা দিয়ে আইসা এই দিক দিয়ে যাবে, রাইট? তাহলে যদি আমার এনভায়রনমেন্টের টাইপটা ছোট হয় বা ডাটা সেন্টার না, ঠিক ইউজারের জন্য বলতে পারেন যে আমার বাজেটটা ছোট, আমার নেটওয়ার্কটা ছোট, এত ইনভেস্ট করবো না, সেই ক্ষেত্রে আপনি কোর সুইচটা বাদ দিয়ে ভালো একটা সুইচ দিবেন যেটা কোর প্লাস ডিস্ট্রিবিউশন কভার করবে। দ্যাট ইজ কল্ড 2 টায়ার আর্কিটেকচার। আপনি এটা করতে পারেন, এটাকে বলে কলাপস কোর, মানে কোর প্লাস ডিস্ট্রিবিউশন একই ডিভাইসে থাকবে। ক্লিয়ার? ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাই, মানে ছোট পরিসর বলতে কিরকম, মানে ছোট পরিসর মানে বোঝায় আর কি? এখন আপনি ধরেন আপনি একটা কি করবেন, দোকানের একটা নেটওয়ার্ক তৈরি করবেন বা একটা হোটেলে একটা নেটওয়ার্ক তৈরি করবেন, যেখানে আপনার ইউজারের পরিধি সেরকম বেশি নাই, রাইট? আরেকটা হচ্ছে আপনি একটা ব্যাংক একটা নেটওয়ার্ক তৈরি করবেন, তাদের পরিধি অনেক বড়। আপনি একটা গ্রুপ অফ কোম্পানির একটা বড় একটা নেটওয়ার্ক তৈরি করবেন, তাদের পরিধি অনেক বড়, রাইট? একটা এনজিওর একটা নেটওয়ার্ক তৈরি করবেন, ফর এক্সাম্পল তারা একটাই অফিস, সেখানে আপনি এইটা বেস্ট চয়েস হয় 2 টায়ার আর্কিটেকচার। এনভায়রনমেন্ট তো অভাব নাই, আপনাকে এনজিও অথবা একটা স্কুল অথবা একটা ছোট পরিসর অনেকেই থাকতে পারে, রাইট? তাদের জন্য এই ডিজাইন হবে আপনার কি হবে, আপনি রিডান্ডেন্সি ইনশিওর করতেছেন প্লাস ফুল টলারেন্স দিচ্ছেন,
প্লাস কিছু কস্টিংও, দুইটা সুইচে কস্টিংও কমায় দিচ্ছেন, রাইট? বুঝতে পারছি, মানে ফ্ল্যাট যেটা প্রথমে যেটা দেখালেন আর কি ক্যাসকেড, মানে এটা কি একদমই ছোট পরিসর হলে তখন ক্যাসকেড হলে ঠিক আছে। ক্যাসেট নাই তো এখানে, এখানে ক্যাসেট থাকবে না, এটা স্ট্যান্ডার্ড ডিজাইন। তো আচ্ছা আচ্ছা। এখানে টু টায়ার অনেক বেশি ইউজ করতেছে। আপনি চিন্তা করেন থ্রি টায়ারের চাইতে টু টায়ার সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, বুঝতে পারছি, মানে ছোট পরিসরে করলেও যেন 2 টায়ারে করি আর কি। রাইট? অর্থাৎ আমরা নেটওয়ার্ক ডিজাইনটা বড় একটা পার্ট অফ। নেটওয়ার্ক ডিজাইন সুন্দর হলে আপনার প্ল্যানিং সুন্দর হবে, প্ল্যানিং সুন্দর হলে প্রোটোকল সুন্দর হবে, প্রোটোকল সুন্দর হলে সব ধরনের প্রোটোকল ইউজ করতে পারবেন, নেটওয়ার্কটা সিকিউর হবে। ডিস্ট্রিবিউশন লেয়ারে কি স্ট্যাকিং মডেল ইউজ করা যায়? ডিস্ট্রিবিউশনে আসলে যা ইচ্ছা তাই ডিস্ট্রিবিউশন, এটা ডিপেন্ড করে। যদি আপনি এই টু টায়ার চিন্তা করেন তাহলে এখানে শুড বি যে কোনো একটা কনসেপ্ট ইউজ করতে হবে এই জায়গাটায়। আপনি প্রথম হচ্ছে আপনি স্ট্যাক করতে পারেন, 2 নাম্বার হচ্ছে আপনার বিপিসি করতে পারেন, 3 নাম্বার হচ্ছে আপনি বিএসএস করতে পারেন। মানে যত ধরনের স্ট্যাকিং সলিউশন আছে, পোর্ট চ্যানেল করতে পারেন, সব করতে পারেন, লাগবে। আর যদি আপনি থ্রি টায়ারে যান তাহলে এইখানে আগেই বলছি এখানে ম্যান্ডেটরি না, সেই প্রোটোকলে চলে আসবে, এই জায়গাটায় চলে আসবে, এখানে ম্যান্ডেটরি। থ্রি টায়ারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনে কানেক্টিভিটি থাকা ম্যান্ডেটরি না। আবার ম্যান্ডেটরি শুধুমাত্র বিপিসি করলে যাতে তাদের ভিতরে হার্টবিট আদান প্রদানের জন্য কেবলটা দরকার, সেক্ষেত্রে লাগবে। আমরা যখন মাল্টি সিসি পোর্ট চ্যানেল করবো তখন লাগবে, রাইট? আর এই জায়গাটা আপনাকে DS0-তেই যদি একান্ত স্ট্যাক কেউ নেন, আপনি স্ট্যাক নিতে পারেন যদি ক্যাটালিস্ট ইউজ করেন। আর যদি নেক্সাস নেন তাহলে তবে বিপিসি করবেন, সেক্ষেত্রে নিজেদের ভিতরে কানেক্টিভিটি লাগবে, রাইট? কেন লাগবে? কারণ আমরা যখন এই জায়গাটায় পোর্ট চ্যানেল করব, এটাকে বলে মাল্টি চেসি পোর্ট চ্যানেল। তো মাল্টি চেসি পোর্ট চ্যানেল তো আমরা নর্মালি করতে পারি না, তাহলে এই জায়গাটা কোনো একটা টেকনোলজি লাগবে, আইদার স্ট্যাকিং, আইদার বিপিসি, আইদার বিএসএস। এখন যেগুলো মার্কেটে আসছে সিসকোর, যে কোনো একটা টেকনোলজি ইউজ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, এই একটা ডিভাইস, এই দুইটা ডিভাইসে আমরা পোর্ট চ্যানেল করতে পারবো। আদারওয়াইজ তো করা সম্ভব না। নর্মাল পোর্ট চ্যানেল কি হয়, একদম সুইচ টু সুইচ হয়, রাইট? যেমন এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এখানে পোর্ট চ্যানেল করতে পারবো। আর এটা তো একটা অ্যাক্সেস সুইচ, সে তো পোর্ট চ্যানেল দুইটার সাথে করতেছে, তখন আপনার নিজেদের ভিতরে 100% লাগবে। ক্লিয়ার? পোর্ট চ্যানেলটা কি ভাইয়া এটা? আচ্ছা, সব টেকনোলজি দেওয়ার দরকার নাই, আমরা পোর্ট চ্যানেল আমাদের যখন ক্লাস আছে তখন আমরা পোর্ট চ্যানেল সম্পর্কে বুঝবো। কারণ আমি এখানে হয়তো অনেক ওয়ার্ড ইউজ করতেছি যেটা আমরা পরবর্তীতে প্রত্যেকটা এক একটা ক্লাস আছে, রাইট? আমরা আমাদের ডিজাইনটা ফোকাস করি, 2 টায়ার আর্কিটেকচারটা বুঝছি আর কি, মানে কোর সুইচটা এখানে কমে গেছে। রাইট? তারপরে হচ্ছে টু টায়ার যেটা বললাম, একটু সেলফ স্টাডি করবেন নিজে নিজে। এখানে আমি কিছু যেগুলো টু টায়ার ডিজাইন মডেল ইজ সুইটেবল ফর স্মল এন্ড মিডিয়াম সাইজ নেটওয়ার্ক, ইত্যাদি যেটা বললাম, রাইট? কোর এন্ড ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যান বি কম্বাইন্ড ইনটু ওয়ান, আক্স নোন এজ এ কলাপস কোর। কলাপস কোর মানে হচ্ছে কোর প্লাস ডিস্ট্রিবিউশন মিলে একটা হচ্ছে। তাহলে আমি যে টার্মগুলো বলবো এই শীটগুলো থাকবে, এবং আপনারা এখানে তো আমি সিসকোর বুকগুলা থেকে একদম যেগুলো একদম কমন থেকে ওগুলো নিয়ে আসছি, আপনারা আরো বেশি সেলফ স্টাডি করবেন, তাহলে আরো বেশি জানতে পারবেন, রাইট? ওকে, বেনিফিট আছে ছোট, আপনার কিছু টাকা পয়সা কম লাগবে, ডিজাইনগত দিক থেকেও সুবিধা হবে, রাইট? আর বাকি কনফিগার এবং প্রোটোকল তো সেম আমরা ইউজ করতে পারবো। ওকে, দেন আরেকটা সলিউশন হচ্ছে, এটাকে বলা হয় স্পান লিফ টেকনোলজি বা স্পান লিফ আর্কিটেকচার। তো এইখানে হচ্ছে এইটা কোনো ইউজারের জন্য না, এটা হচ্ছে ডাটা সেন্টার সলিউশনের জন্য, ডিসি। যখন আমরা কোনো ডাটা সেন্টার তৈরি করব, যেখানে আমার নোড বলতে আমরা বুঝাইতেছি সার্ভার। এখন যেগুলা ডেলের সার্ভার অথবা সিসকোর ইউসিএস সার্ভার, যে আপনি যে সার্ভার ইউজ করেন, সার্ভারের তো একটা পোর্ট দিলে হবে না নোডের ইউজারের মতো। আমি ইউজার বানাইছেই একটা ইথারনেট পোর্ট দিয়া, কেন? আমার একটা পোর্ট যদি আমার ডাউন হয়ে যায়, আমার এই ইউজারটা প্রবলেম হবে। কিন্তু আপনার যদি এখানে একটা সার্ভার থাকে, এই সার্ভার যদি একটা পোর্ট দেন, যদি এই পোর্টটা ডাউন হয়ে যায় বা এই সুইচটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু হোল নেটওয়ার্ক ডাউন হয়ে সার্ভারটা পাবে না।
তাহলে কি করতে সার্ভারের দুইটা করে পোর্ট থাকে বা বেশি পোর্ট থাকে, আমাকে এই সার্ভার কি করে পোর্ট চ্যানেল বা রিটার্নেটি সাপোর্ট করে, এই দুইটা পোর্টই লাগবে আমার এখানে। আচ্ছা, এই স্পাইনলিপ টেকনোলজি এটা ইউজারের জন্য না, এটা চিন্তা করতে হবে সার্ভার, এটা সার্ভার সার্ভার অর্থাৎ ডাটা সেন্টার সলিউশনে সবচাইতে এখন মোর ডিপেন্ডেবল হচ্ছে স্পাইনলিপ টেকনোলজি। এটা মোর ক্যাপাবল, মোর ফাস্টার এবং মোর রিলায়েবল, এবং এইখানে সবগুলা সুইচ ইউজ করা সব হাই এন্ডের সুইচ, সিসকোর 9K যে সুইচ গুলো আছে। এটা বলেছে যে স্পাইনলিপ আর্কিটেকচার ইজ এ ডাটা সেন্টার নেটওয়ার্ক টপোলজি দ্যাট কনসিস্ট টু সুইচ লেয়ার, স্পাইন এন্ড লিফ। তাহলে একটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার স্পাইন, এটা হচ্ছে লিফ, আর এইগুলোকে নোড মানে আমার সার্ভার, এটা একটা সার্ভার। দেখেন এইটা আপনি বলতে পারেন ডিস্ট্রিবিউশনের মতো বা অ্যাক্সেস এর মতো, আর এটা ডিস্ট্রিবিউশনের মতো। আচ্ছা, এখন এই যে এই সার্ভার গুলা এড হবে সবসময় আপনার লিফ সুইচে, আর লিফ কানেক্ট হবে কার সাথে? স্পাইনের সাথে। তো একাধিক স্পাইন থাকতে পারে, দেখেন একটা সুইচ 3টা স্পাইনের সাথে কানেক্টেড, স্পাইন 4টাও থাকতে পারে, কোনো প্রবলেম নাই। এবং এই স্পাইন লিফ টেকনোলজির এখানে নর্মাল কোনো আমরা গতানুগতিক ট্রেডিশনাল যে নেটওয়ার্ক তৈরি করতেছি যে প্রোটোকল ইউজ করবো ওইটা না, এখানে নর্মালি সব ডিফারেন্ট টাইপের প্রোটোকল ইউজ করা হবে। যখন সিসকো ডিসি ডাটা সেন্টার একটা কোর্সই আছে, আমরা যখন সিসকো ডাটা সেন্টার দেখবো তখন ওইখানে আপনার 70% পড়াশোনা হচ্ছে এই স্পাইন এবং লিফ নিয়ে, অর্থাৎ সিসকো এসিআই এখন সবচেয়ে ডিমান্ডেবল একটা কি টেকনোলজি। অর্থাৎ আপনি যেখানে যাবেন, ব্যাংক বলেন, টেলিকমিউনিকেশন বলেন, পৃথিবীর যত বড় বড় ডাটা সেন্টার বলেন, আপনি ক্লাউড গুলা বলেন, সবাই এই স্পাইন লিফ টেকনোলজির উপর ডিপেন্ডেবল করেন। দ্য লিফ লেয়ার কনস্টিটিউট অফ দ্য অ্যাক্সেস লেয়ার সুইচ দ্যাট এগ্রিগেটেড ট্রাফিক ফ্রম সার্ভার এন্ড connect directly into the spine network core. Spine switch interconnect all leaf switch in the full mesh topology. Full mesh মানে কি? দেখেন এইটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, রাইট? যতগুলো স্পাইন থাকবে সবার সাথেই সে কানেক্টেড। এটা পরে যা কোনো প্রবলেম নাই, এটা পরে যা কোনো প্রবলেম নাই, এটা পরে কোনো প্রবলেম। এবং যখন স্পাইন লিফটে কাজ করব এইখানে সব ইউজ করা হবে আমরা এই কোর্সে যা শেষ করব তার উপর থেকে টেকনোলজি শুরু হবে। যেমন আমরা এখানে করলাম ধরেন বিল্যান, এখান থেকে শুরু হবে বিএক্স ল্যান, আমরা এখানে করবো বিজিপি, এখান থেকে শুরু হবে এমবিজিপি, মানে আইনের টেকনোলজিগুলো ইউজ করে এবং এখানে নতুন নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস হবে, যেটাকে আমরা বলতেছি এসিআই, রাইট? তাহলে ডাটা সেন্টারের জন্য হচ্ছে স্পাইন লিফ টেকনোলজি। তাহলে এই 3 ধরনের অ্যাপ্রোচ এই পর্যন্ত করছে। একটা হচ্ছে কি 3 টায়ার আর্কিটেকচার, 2 টায়ার আর্কিটেকচার এবং স্পাইন লিফ আর্কিটেকচার ফর দ্য ডাটা সেন্টার। এটা কোনো ইউজারের জন্য না। তার মানে কি প্রত্যেকটা কোম্পানি আছে যার 2 টায়ার আর্কিটেকচার আছে, তার ডাটা সেন্টার আছে, যার 3 টায়ার আর্কিটেকচার আছে তার ডাটা সেন্টার আছে, রাইট? যাদের বৃহৎ ডাটা সেন্টার আছে এবং সবারই এই জায়গাটায় দরকার, এটাকে আমরা বলছি স্পাইন লিফ টেকনোলজি। তাহলে স্পাইন লিফ টেকনোলজি এখানে আরো অনেক ডিভাইসে ইন্ট্রোডিউস আছে। নর্মালি আর্কিটেকচারটা হয় এই ধরনের, রাইট? এই হলো 3 ধরনের টেকনোলজি নিয়ে আমরা কাজ করতে হবে। তবে আমরা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক যেহেতু এটা সিসিএনপি এন্টারপ্রাইজ কোর্সে আমরা নর্মালি এখান থেকে দেখতে পারবো রাউটিং সুইচিং। আবার ফিউচার যখন ডাটা সেন্টার নিয়ে যারা আগ্রহী বুঝতে পারবো তখন অবশ্যই আমরা ডাটা সেন্টার ডিসি, সিসিএনপি ডিসি কোর অথবা এসিআই কোর্সগুলো আমাদেরকে করতে হবে। এটাতে পরে যাবো। এখন বলেন নেটওয়ার্ক টপোলজি আর্কিটেকচার সম্পর্কে কার কি ধারণা আছে? তার মানে কি বুঝলাম যে আমরা যখন কোন একটা নেটওয়ার্ক তৈরি করব অবশ্যই প্রথম আমাদেরকে ইন্টার ডিভাইস কানেক্টিভিটি অর্থাৎ আর্কিটেকচারটা সুন্দর হইতে হবে, প্রথম জিনিস। একটু আমরা ক্লিয়ার জিনিসগুলো? হ্যাঁ, ক্লিয়ার। হয়ে গেছে। ওকে, ভাই আর্কিটেকচারে কি নেক্সাস নিয়ে কোনো আলোচনা নাই? নেক্সাস সুইচ আমাদের আর্কিটেকচার যেটা করছে আপনি এইখানে সবগুলো বসবে। এখন আপনি যখন এইখানে বসাবেন, যদি স্পাইন লিফের কথা চিন্তা করেন এখানে সব নেক্সাস সুইচ। আপনি যদি 2 টায়ারের কথা চিন্তা করেন আপনি এখানে নেক্সাস দিতে পারেন, করে এখানে নেক্সাস দিবেন, এগুলো আমার ক্যাটালিস্ট থাকবে। আর যদি 3 টায়ারের কথা চিন্তা করেন তাহলে আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সপোর্ট 2 জায়গায় নেক্সাস দিতে পারি, কোনো প্রবলেম নেই, রাইট? আর এগুলো আমার ক্যাটালিস্ট থাকবে অ্যাক্সেস সবসময়, অ্যাক্সেসে তো নেক্সাস দেওয়া সম্ভব হবে না, রাইট? তো আপনার বাজেট চিন্তা করবেন, বাজেট চিন্তা করে আপনি যেটা ফ্লেক্সিবল হবে আপনি বসাই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আইদার ক্যাটালিস্ট বসাবেন, আইদার নেক্সাস বসাবেন।
টেকনোলজি ক্যাটালিস্ট বসলে যা কনফিগার করবেন, নেক্সট বসলে তাই কনফিগার করবেন, রাইট? অনেক জায়গায় দেখা যায় আপনার এই সুইচ একটা বন্ধ হলে যেন রিডান্ডেন্সি আরেকটা সুইচ যেন কাজ করে, এটাও তো করা যায় আর কি। এখানে তো সব এই টপোলজিতে যদি আপনি ফেলিওর কেস বার করেন তো খুঁজে, এই মানে টপোলজিতে দুইটা মানে আপনি হ্যাঁ, ফেলিওর কেস বার করেন, কোনটা ডাউন করবেন, ডাউন করেন, মানে একদম টপ টু বটম বলে দিলাম তো, টপ টু বটম একটা ডাউন কেস বার করে দেখান। না এখানে একটা ভাবে মানে লিস্ট ইয়া হবে। তো এটাই তো, একটা সুইচ বন্ধ হলে আর কিছু চলবে, ম্যানেজমেন্ট যেটা চলছে চলছে তো, এটা বন্ধ হয়ে যাবে এটা চলবে, এটা বন্ধ হয়ে যাবে এটা চলবে, এটা বন্ধ হয়ে যাবে এটা চলবে, কোনো প্রবলেম নাই। আইএসপি এটা বন্ধ হয়ে যাবে এটা চলবে। এখন আপনি যখন ক্লায়েন্টের কাছে নিয়ে যাবেন প্রপোজ, তখন ক্লায়েন্ট খুঁজে খুঁজে বার করবে, আপনাকে আটকে দিবে, অনেকভাবে আটকে দিতে পারে, যদি ডিজাইন ভালো করে নিয়ে না যান তাহলে ধরা খেতে হবে। এখন ধরেন আমি বললাম যে এখানে এটা লাগবে না, ধরেন দিলাম, এখন ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে যে ভাই আমার এই সুইচটা পড়ে গেছে, আপনি কি বলবেন যে আমার ট্রাফিক এলটিএম তাই সে দিক দিয়ে যাবে, এখন সে বললো ভাই আমার এটা পড়ে গেছে, পরে কি বলবেন? আমি যদি এটা না দেই আমার নেটওয়ার্ক কাজ করবে, কোনো প্রবলেম নাই, কিন্তু যখন কাস্টমার বলবে আপনি অর্কে চিন্তা করেন যে আমার এইটাও পড়ে গেল, আমার এইটাও পড়ে গেল, তখন কি করবেন? আপনি যে কলটা দিলেন না, কি করবেন? তাহলে আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনি কিভাবে কানেক্টিভিটি দিলে আপনার একটা সুইচ ডাউন হইলে, একটা লিঙ্ক ডাউন হইলে আপনার নেটওয়ার্কটা স্টেবল থাকবে, দ্যাট ইজ কল অ্যাভেলেবিলিটি। তাহলে আমি এটা ডিজাইন দিলাম, এখন এইখানে খুঁজে বার করেন এমনি ফল্ট টলারেন্স খুঁজে বার করেন কোথায় আছে। ধরেন আমি আপনাকে প্রপোজ করলাম, আপনি কাস্টমার খুঁজে বার করেন তো, না আমি যে জিনিসটা ধরলাম ঠিক এভাবেই ধরেন, দেখেন তো কোনো ফল কেস আছে এখানে? না না ঠিকই তো আছে। না ঠিকই তো আছে। অনেকে আছে না যে একটা সুইচ দুইটা সুইচ এক জায়গায় করে আপনার মানে একটা সুইচ বন্ধ হয়ে গেলেও যেন আরেকটা দিয়ে যায়, আরেকটা সুইচ যেন কাজ করে। মানে মানে এখানে হচ্ছে আপনি কি বুঝাইতেছেন? আমার এই সুইচটা ট্রাফিক, এইটা হচ্ছে আমার প্ল্যানে অ্যাক্টিভ পাথ, আর এটা হচ্ছে আমার ব্যাকআপ পাথ, আমার ট্রাফিক সবসময় এই পাশ দিয়ে যাবে, এটা বুঝেন, ট্রাফিক আমার এই পাশ দিয়ে যাবে, সমস্ত ট্রাফিক এটা দিয়ে যাবে। এখন চিন্তা করেন আমার এটা যে এটা ডাউন হয়ে যাক আমার কোনো প্রবলেম নাই, এটা দিয়ে যাবে, এটা ডাউন হয়ে যাক আমার এটা দিয়ে যাবে, আমার এটা ডাউন হয়ে যাক আমার এটা দিয়ে যাবে। তা আপনি যাকে তত এখানে আছে, না ঠিকই আছে, এটা এটা পারফেক্ট আর কি যেটা আছে। মানে পারফেক্ট, মানে কোনো ডাউট আছে? ডাউন তো হওয়ার মানে সুযোগই দেখতেছি। কোনো ডাউট আছে কিনা? না না ঠিক আছে। এইখানে পৃথিবীর কারো কোনো ডাউট নাই, এটা সিসকো অ্যাপ্রোচ করছে, আমরা যেটা বলি প্রাইমারি আর সেকেন্ডারি। একই, এটা প্রাইমারি পাথ আর এটা আমার হ্যাঁ সেকেন্ডারি পাথ। হ্যাঁ, প্রাইমারি আর সেকেন্ডারি পার্ট, এটা আমার অ্যাক্টিভ পাথ, এটা আমার ব্যাকআপ পাথ, ব্যাকআপ পার্ট। যেটাই বলি আমরা, রাইট? সো এই জন্য প্রথমেই বলছি এটা আমি অ্যাপ্রোচ করি নাই, এটা সিসকোর অ্যাপ্রুভ ডিজাইন, এবং এটা সিসকো অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রোচ করছে সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যখন সিসকোতে অ্যাডভান্স সার্ভিস নেই তখন তারা এই ডিজাইনটাই প্রপোজ করে নর্মালি, রাইট? বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের কাজ কি, আমরা কি করব? আমরা যে কোর্স করব আমাদের কাছে বলেন। এখানে একটু জানতে চাচ্ছি যে আইএসপি থেকে কি এই দুইটা করে করে লাইন দিবে, মানে চারটা লাইন দিবে দুই জায়গা থেকে? হ্যাঁ অবশ্যই, এখন আইএসপি আপনাকে একটা লাইন দিল, এখন আইএসপি লাইন তো সারাদিনই ডাউন হয়ে আপ হয়, এটা ডাউন হয়ে গেল পরে মানে এই একই একই একজনের কাছ থেকে ধরেন প্রাইমারি সেকেন্ডারি মানে নিলাম আর কি। হ্যাঁ এখন এখন ওই এখন এক আইএসপি থেকে আমি প্রাইমারি সাইড দিলাম, ওখানে এখন ওই আইএসপি ডাউন হয়ে গেছে পরে কি হবে? ভাইয়া দুই জায়গায় লোকেশন থেকে দেয় না, মানে আইএসপি তো যদি ডাউন হয় লোকেশন তো শুধু এক জায়গায় থাকে না, তিন জায়গায় থাকে না, ওইখান থেকে দিবে। না না, আপনার আইএসপি ডাউন হতে পারে না। হ্যাঁ ডাউন তো হবে। তো আপনি মানে আপনি কেন দুইটা নিচ্ছেন তাহলে? আমি কেন তিনটা নিচ্ছি? আইএসপি মানে যে কোনো জায়গা থেকে একটা মানে ধরুন লোকাল আইএসপি একটা ন্যাশনাল আইএসপি থেকে নিচ্ছে, বুঝছেন ভাই এটা? না, আপনি এটা আইএসপি একই ধরেন, এটা আপনি লোকাল আইএসপি ধরেন না, হ্যাঁ বিডি কম। এখন বিডি কমে আপনি একটা লাইন নিচ্ছেন, এটা সারাদিনই ডাউন হইতে পারে, তাহলে বিডি কমের ব্যাকআপ নিচ্ছেন,
কারণ আপনি যে ব্যাকআপ না নেন তাহলে কি হবে, তার এক লিঙ্ক ফ্ল্যাপ পেতে পারে, তাহলে আপনার এটা ডাউন হয়েছে, আপনার ট্রাফিক সব এটা দিয়ে যাচ্ছে, তার মানে কি সে আইডিয়াল করে আছে, হুম, তা তার ব্যাকআপ 100% লাগবে, এটা তো তার লাগবে। ব্যাকআপ 100% লাগবে। এক এক দ্বিতীয়, তাহলে আমি 2 নম্বর আছে কেন নিলাম, যদি আমার বিডি কমে একটা লাইন পড়ে যায় তাহলে এটা আমার অ্যাক্টিভেটে দিয়ে যাবে ট্রাফিক, হ্যাঁ কোনো প্রবলেম নেই, ট্রাফিক এটা দিয়ে যাবে। এখন দ্বিতীয় যদি পড়ে যায় তার ইন্টারনাল প্রবলেম হতে পারে না, হ্যাঁ, তখন আমার এটা দিয়ে যাবে। এই জন্য আমরা কি করি, আইএসপি 2-3টা নেই, রাইট? বড় 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 ইয়াগুলো তো ব্যাংক গুলো বা ইয়াগুলো চিন্তা রাখে। সবাই 3টা-4টা নেয়, শুধু একটার উপর নির্ভরশীল থাকে না তো, রাইট? কারণ আমার কাছে আছে বিডিকম, সামিট, তারপর হচ্ছে কি সিসিএল, রাইট? তো এরকম 2-3টা সব জায়গায় থাকে। দেখ ওইটা ইস্যু না, আপনি 2টা নেন 3টা নেন, সবার কাছে অ্যাক্টিভ ব্যাকআপ 2টা নেবেন। অর্থাৎ এইখানে যেভাবে চিন্তা করেন কোনো ফল্ট টলারেন্স নাই, কোনো ফলিং কেস নাই। আপনি নেটওয়ার্ক যখন ডিজাইন করবেন কোনো ফলিং কেস থাকা যাবে না। এই জন্য আমি ডিজাইনটা নিয়ে প্রথম আলাপ করলাম। এখন আমাদের কাজ কি তাহলে? প্রথম হচ্ছে তাহলে ডিজাইন করলেন আপনি, সব চিন্তা ভাবনা করে হাতে আঁকাকি করে সুন্দর করে ডিজাইন করে আপনি ডিভাইস কিনে নিয়ে আসলেন, ইন্টারনেটও কানেক্টিভিটি করলেন ইউজারের কানেক্টিভিটি লাগাই দিলেন, ইউজার লাগাই দিলেন দেন আপনি কি করতে হবে, এই যে সুইচটা ছিল এই সুইচটা তো এমটি, এই সুইচটা এমটি, এই সুইচটা রাউটারটা এমটি, কোনো ধরনের কনফিগারেশন নাই। এখন আমাকে এই রাউটার এবং সুইচ কনফিগার করতে হবে, রাইট? সুইচ কনফিগার করতে হবে। তার ভিতরে আমাদের কি থাকতে হবে, আইপি প্ল্যান থাকতে হবে। এখন দেখে আমরা আইপি প্ল্যান থাকতে হবে, ওকে? আইপি প্ল্যান থাকলো, তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাই, রাউটার থেকে আমরা শুরু করব কনফিগারেশন, রাইট, বা টেকনোলজি গুলা, তারপর আমরা আস্তে আস্তে সুইচে আসবো। আচ্ছা, আমরা সুইচে পরে যাব। আমরা রাউটার বলতে কি বুঝি? হোয়াট ইজ রাউটার? ডিফারেন্ট কোনো নেটওয়ার্কে মানে যাওয়ার জন্য আর কি রাউটারটা ইউজ করা লাগে, মানে রাউট করে আর কি যেটা। রাইট, তাহলে আমরা যদি ছোট ছোট করে বলি যে রাউটার ইজ এ ডিভাইস ওয়ার্ক অন লেয়ার 3। এই লেয়ার 3টা কই থেকে আসছে আমরা সবাই জানি, যখন আমরা পড়াশোনা করছি ছোটকালে ওএসআই মডেল। এই ওএসআই মডেল ওপেন সিস্টেম ইন্টার নেটওয়ার্ক, ইন্টার নেটওয়ার্ক, এইটা টোটাল 7টা লেয়ার, রাইট? ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, রাইট, অ্যাপ্লিকেশন লেয়ার, দেন মানে প্রেজেন্টেশন লেয়ার। আচ্ছা, একটা বাদ হতে পারে। এখন এই যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, 3টা লেয়ার, এই 3 নম্বর লেয়ারে ডাটা লিঙ্ক লেয়ারে, লেয়ার 3 ডাটা লিঙ্ক লেয়ারে যে ডিভাইসগুলো ইউজ করা হয় এটাকে বলতেছে লেয়ার 3 ডিভাইস। মানে হচ্ছে ওএসআই লেয়ারের লেয়ার 3তে, লেয়ার 3 না ঠিক, ডাটা লিঙ্ক লেয়ারে যে ডিভাইস বসে, মানে নিচ থেকে গুনে গেলে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার, এই নেটওয়ার্ক লেয়ারে যে ডিভাইসটা বসবে এটা হচ্ছে লেয়ার 3 ডিভাইস বলতে পারি, অথবা আমরা বলতে পারি রাউটার। Router is used to make communication between 2 or more different network. তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যে আপনার একাধিক নেটওয়ার্ক থাকবে, ধরেন এটা একটা সুইচ, এটা আরেকটা সুইচ, এটা হচ্ছে আমার আইটি নেটওয়ার্ক, এটার নেটওয়ার্ক হচ্ছে 10.0, এইটা আমার এইচআর এর নেটওয়ার্ক, এইটার নেটওয়ার্ক হচ্ছে 11.0। এখন আইটি আর এইচআর কমিউনিকেশন করবে, তাহলে যদি আমরা সুইচ এখানে লাগাই দিই, কি কমিউনিকেট? নো। কেন? সুইচের কোনো ক্যাপাসিটি নাই বা ক্যাপাবিলিটি নাই 2টা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটানো। তাহলে কি করতে হবে, এই 2টা নেটওয়ার্কের ভিতরে 10 আর 11 এর ভিতরে কমিউনিকেশন ঘটানোর জন্য যে ডিভাইসটা লাগবে এটাকে বলা হয় রাউটার। যে রাউটার কি করতে পারে, এক বা একাধিক নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটাইতে পারে, এইটা হচ্ছে রাউটার। এই রাউটার ছাড়া আপনার কমিউনিকেশন ঘটানোর আর কোনো মাধ্যম এই পৃথিবীতে আর নাই। মানে L3 ডিভাইস আপনাকে লাগবে, L3 ডিভাইস ছাড়া
পৃথিবীতে এখনো পর্যন্ত আর কোনো টেকনোলজি আবিষ্কার হয় নাই যে দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটাইব। এটা সুইচও ঘটাইতে পারে, এটা রাউটারে ঘটাইতে পারে, এটা ফায়ারওয়ালে ঘটাইতে পারে। যদি সুইচে ঘটায় তাহলে L3 সুইচ, যদি ফায়ারওয়ালে ঘটায় ফায়ারওয়াল L3 থেকে শুরু করে L7 পর্যন্ত কাজ করতে পারে। তার মানে ফায়ারওয়ালের ভিতরে রাউটিং এর সব আছে, তাই ফায়ারওয়াল পারে। তার মানে কি, এই দুইটা নেটওয়ার্কের ভিতরে যদি সুইচ কমিউনিকেশন ঘটায় আমরা বলি L3 সুইচ, যদি রাউটারে ঘটায় আমরা বলি L3 ডিভাইস অথবা L3 রাউটার। যদি ফায়ারওয়াল ঘটায় তাহলে এটা L3, কেন ফায়ারওয়াল L3 থেকে শুরু করে L7 পর্যন্ত কাজ করতে পারে। তার মানে মূলত যার ভিতরে রাউটিং এর ক্যাপাসিটি আছে সেই এই দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটাইতে পারবে। আর যেই ডিভাইসের ভিতরে এই রাউটিং এর ক্যাপাসিটি আছে তাকেই বলা হয় L3 ডিভাইস। এটা এটা যেইটাই হোক, সুইচ হলো L3, রাউটার হলো L3, ফায়ারওয়াল হলো L3। এখন বলতে সুইচ আর L3 হয় কিভাবে? তাহলে মার্কেটে দুই ধরনের সুইচ আছে। একটা হচ্ছে ওএসআই লেয়ারে লেয়ার 2 তে, মানে ফিজিক্যাল লেয়ারে পরে ডাটা লিঙ্ক লেয়ার। এই ডাটা লিঙ্ক লেয়ারে যেই ডিভাইস ইউজ হয় এইটাকে বলা হয় সুইচ, অর্থাৎ L2, মানে পিওর L2 যে সুইচগুলা, মানে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, ইউজার কানেক্ট করতে পারবেন, দুইটা ইউজারের ভিতরে কমিউনিকেশন ঘটাবে। ধরেন এই সুইচটা পিওর L2, এইখানে একটা পিসি দিব, এইখানে একটা পিসি দিব, এই নিজেদের ভিতরে কমিউনিকেশন ঘটাইতে পারবে। এইখানে একটা পিসি দিবেন, এইখানে একটা পিসি দিবেন, এই নিজেদের ভিতরে কমিউনিকেশন ঘটাইতে পারবে। তাইলে L2 এমন একটা ডিভাইস যে শুধুমাত্র তার সাথে কানেক্টেড ডিভাইসগুলোর ভিতরে কমিউনিকেশন ঘটাইতে পারে। এটি হচ্ছে পিওর L2। এখন এই L2 এর ভিতরে যদি আপনি L3 ফিচার নিয়ে দেন তাহলে সে কি করতে পারবে, নিজেদের ভিতরে কমিউনিকেশন ঘটাইতে পারবে এবং দুইটা নেটওয়ার্কের ভিতরে সে কমিউনিকেশন ঘটাইতে পারবে। দ্যাট ইজ দ্য L3 সুইচ অথবা L3 ডিভাইস। এখন বলেন L3 এবং L2 এর পার্থক্য বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। নাকি দেখি অবস্থা? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে তাহলে আমরা শিখবো কি, আর কিছুই না, আমরা শিখবো হচ্ছে এখানে দুইটা টার্ম পাবো, L3 এবং L2। তার মানে যেই প্রোটোকল গুলা L3 তে কাজ করে ওই প্রোটোকলকে বলা হয় L3 প্রোটোকল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে L3 প্রোটোকল শেখা, যেমন নেট, ACL, রাউটিং, TBR, এরকম অনেক কিছু আছে। ফর এক্সাম্পল এগুলা পিওর L3 প্রোটোকল। আমাদের উদ্দেশ্য আর কিছু না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করব কোন জায়গাটায় কোন প্রোটোকলটা ইউজ করব, ওই প্রোটোকলের কাজ কি, ওই প্রোটোকলটা কিভাবে কাজ করে, ওই প্রোটোকলটা কিভাবে কনফিগার করব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম কি, এইটা কেন করব এবং এটা কখন করব। তাহলে কি, এটা কি, এই প্রোটোকলটা কি এটা বুঝতে হবে, এটা কেন করব এটা বুঝতে হবে, এটা কখন করব এটা বুঝতে হবে। সবার লাস্টে আসবে এটা কেমনে করব। তাহলে আমার উদ্দেশ্য কেমনে করব না, টোটালি বাদ, এটা আপনিই পারবেন। আমার উদ্দেশ্য হচ্ছে কেন, কি, কখন। রাইট? আমি যদি আপনি এইটা বুঝাইতে পারি যে এই জিনিসটা কি, এই জিনিসটা কেন করব, এই জিনিসটা কখন করব, তাহলে সিসকোর একটা টেকনোলজি বুঝাইতে গেলে আপনাকে 2 ঘন্টা কথা বলতে হবে শুধু বুঝার জন্য। 2 ঘন্টা পরে এসে আপনার কমান্ড দিতে হবে 1 লাইন। তাহলে আপনি বলেন ভাই এই কমান্ডটা আগে দিয়ে দিলেই পারতেন। রাইট, তাহলে এই কমান্ড আপনি এখন সার্চ দিলে লক্ষ লক্ষ কমান্ড আপনি ফেসবুকে পাবেন, গুগলে পাবেন, ইউটিউবে পাবেন, এআই জিজ্ঞেস করে পাবেন। তাহলে এখন তো আমরা যদি বলি এআই রে যে তুমি আমারে ট্যাবলেটের নাম দাও, পৃথিবীতে যত ট্যাবলেট আছে সমস্ত ট্যাবলেটের নাম আমার সামনে দিয়ে আসবে, তাহলে আমি কি বুঝবো কোনটা কোন রোগের ঔষধ? না। তাহলে আমাদের কি করতে হবে, ডাক্তারি পড়তে হবে, কারো কাছ থেকে জানতে হবে, বা যে তৈরি করে তার কাছ থেকে জানতে হবে। তাহলে এই জিনিসটা আমার একজন জানাচ্ছে, আমি আপনাকে জানাচ্ছি, আমাকে যে জানাচ্ছে তার আরেকজন জানাচ্ছে, হয়তো তার সিসকো নিজে জানাচ্ছে। তাই তাহলে আপনি যদি কি করব, কেন করব, কখন করব, ফাইনালি কিভাবে করব, এখন আপনি সব বুঝতেছেন, সব কমপ্লিট। এখন আপনি যে কাউকে কোশ্চেন করেন ভাই আমি এই জিনিসটা করবো কিভাবে জানি করবো, ও তুমি এটা করবা, এই নতুন কনফিগারেশন, আপনাকে এআই রে জিজ্ঞেস করেন, আপনার কনফিগার চোখের সামনে দিয়ে দিবে, কনফিগার করে দিবে, কিচ্ছু করতে হবে না। তাহলে এই যে এআই, এইটা এখন আমাদের লাইফটাকে ইজিয়ার করতেছে। এটা কারো রিপ্লেস না, আবার অনেকের রিপ্লেস।
কিন্তু আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তাদের জন্য রিপ্লেস না, তাদের জন্য হচ্ছে কি এটা সহায়ক। আপনি চিন্তা করলেন যে আমি বুঝতেছি আমার নেট করতে হবে, আমার রাউটার রেডি, সুইচ রেডি, এসিএল করতে হবে, কিন্তু কমান্ড ভুলে গেছি। তাহলে আপনি হয়তো বা বই ঘাটা লাগতো, আমাকে ফোন দেওয়া লাগতো, অথবা আপনার একটা ফ্রেন্ডকে ফোন দিতেন, ভাই আমার তো এসিএল করা লাগবে, এই লাইনটা তো ভুলে গেছি, কিভাবে করব? আমি নেটটা করবো। তার মানে কি আপনি বুঝতে পারছেন এসিএল করতে হবে, আপনি বুঝতে পারছেন নেট করতে হবে, আপনি বুঝতে পারছেন রাউটিং প্রোটোকল কনফিগার করতে হবে, আপনি বুঝতে পারছেন ইন্টারভিউ করতে হবে। তার মানে কি কমান্ডার দরকার। আপনি জিজ্ঞেস করেন না তাকে, দেখবেন সুন্দর করে কমান্ড আপনাকে চোখের সামনে দিছে। এখন আপনি যদি আমার কাছ থেকে এতটুকু নিতে পারেন যে আমরা কি করব, কেন করব, কখন করব, এখন কিভাবে করব সেটা আমরা ল্যাবে প্রুভ করব, সারা জীবন আর বলবেন না। আপনার যখন লাগবে এআই কে জিজ্ঞেস করবেন, এখন এআই আপনাকে সামনে না কমান্ডটা দিয়ে দিবে, আপনি খালি কপি পেস্ট করে রাউটারে বসায় দিবেন। এখন এআই আবার আমি মনে করছি প্রবলেম যাদের জন্য, আমার মনে হচ্ছে ইজিয়ার হচ্ছে এই জায়গাটা গ্রাফিক্স ডিজাইন। ভেরি সিম্পলি বলি, যেটা সত্য যেটা, যেমন আমি ধরেন গ্রাফিক্স ডিজাইনার না, তো আমি যখন আগে আপনার জন্য কোর্স অফার করতাম, দেখবেন আমার ব্যানার গুলি ছিল একদম মানে বুঝে যেত যে এটা একদম বাংলা, অর্থাৎ আমি নিজেই করতাম। আমি তো প্রফেশনাল না, রাইট? আপনি দেখেন ফেসবুকে আমার একদম ইনিশিয়াল লেভেলের কোর্স গুলো 1 বছর আগে যেগুলো আমি অফার করতাম, খুব এলোমেলো ছিল। আচ্ছা, যখন এআই আসলো, এখন আমি যে বললাম যে তুমি আমাকে এরকম ব্যানার বানিয়ে দাও, এখন যে ব্যানার গুলো দেখেন এগুলো আমি তৈরি করি না, এবার আমাকে হেল্পও করে না, আমি জাস্ট এআই কে স্ক্রিপ্ট দেই, এআই আমাকে সুন্দর করে বানিয়ে দেয়। এখন চিন্তা করে দেখেন, এইখানে গ্রাফিক্স ডিজাইনের আর কোনো ভ্যালু নাই, ভ্যালু লেস হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি যদি 2 দিন আগের কথা বলি, আমার একটা পাসপোর্টের ছবি লাগবে, আমি জাস্ট অফিসে বসে আমি একটা ফ্রন্ট ক্যামেরা ছবি নিছি, আমি এআই কে দিয়ে বললাম যে আমাকে টাই কোট পরাইয়া আমাকে একটা পাসপোর্টের ছবি তৈরি করে দাও। আপনি ইমাজিন, সে আমাকে যে ছবি তুলে দিছে, মানে এটা আনবিলিভেবল। এখন এটার জন্য কি করা লাগতো, আমার স্টুডিওতে যাওয়া লাগতো, ছবি তোলা লাগতো, গ্রাফিক্স ডিজাইনার অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করতো। কিছু কিছু জায়গায় এআই আপনার অনেক কিছু দখল করে নেবে, আবার কিছু কিছু জায়গায় আপনাকে হেল্প করবে। তাহলে যেমন আপনার যদি ধরতে পারেন আপনি ওয়েব ওয়েব ডেভেলপার যারা, ওইখান থেকে আবার এআই অনেকটা কভার করবে। কেন? কারণ ওইটা আপনি তাকে যদি বলতে পারেন, আপনাকে সেম সেম কোডিং সে করে দিবে, আপনি শুধু আউটপুটটা নেবেন। আর আমাদের ক্ষেত্রটা এখনো পর্যন্ত প্লাগ এন্ড প্লে অনেকটাই হয় নাই। সো ডোন্ট ওয়ারি। তো এইখানে যদি আমরা জানি, এআই আমাদেরকে অনেক ভালো হেল্প করবে, আমার যেটা মনে হচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন, রাইট? আর কার কি মতামত আছে বলতে পারেন। আমরা আজকে সামনে যাব না, যেহেতু রোজার দিন, আমরা এইখান থেকে রাউটার থেকে আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো। একটু পর্যন্ত কারা করে থাকলে বলতে পারেন। এটা বুঝতে পারছি ভাই যে এটা বলছেন। এখানে ভাই ওই একটা জিনিস একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম, হুম হুম যে ওই সুইচটা ধরো আপনি যে একটু আগে একটা দেখালেন না, যে সুইচ মানে একটা এইচআর ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে এই পাশে অন্য একটা ডিপার্টমেন্ট। হুম হুম এআইপি ব্লকটা ছিল 10 এর, ওই পাশেটা ছিল 11। হুম হুম আর উপরে হচ্ছে কি আমরা রাউটার দিলাম যে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে। হুম এখন যখন 10 নেটওয়ার্কে যে আছে, এই হুম জায়গায় ধরেন আমি একটা ফাইল শেয়ার করছি, হুম হুম 11 নেটওয়ার্কে যে আছে সে এই 10 এর থেকে ফাইল শেয়ারের ডাটাটা নিতে যাচ্ছে, হুম বা হুম তার ফাইল সাইজটা ধরো অনেক বড় ফাইল সাইজ। হুম সে যখন এটা ফাইল সাইজটা নিতে যাচ্ছে ইউজারটা, এটা তো রাউটার দিয়ে যাচ্ছে আর কি, এটা হুম যেহেতু সে ডিফারেন্ট নেটওয়ার্কে রাউটারে তার ব্যান্ডউইথটা অ্যালোকেট করা আছে। হুম তখন তো হচ্ছে গিয়ে যখন তারা ধরো হলো 10 এমবিপিএস দেওয়া আছে রাউটারে, কিন্তু তখন ডাটাটা সে টানতেছে কিন্তু ওই 1 এমবিপিএস করে টানতেছে, মানে হুম যে এখন আবার 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 এই সুইচের 10 এর আন্ডারে যে আছে, তারা কিন্তু আবার সুইচ টু সুইচই কমিউনিকেট করে ফুল ব্যান্ডউইথটা, মানে সুইচে যে পোর্টে যে ইয়াটা দেওয়া আছে ওটাই পাচ্ছে আমরা, স্পিডটা বেশি পাচ্ছে। মানে এটা থেকে কোনো পরিত্রাণের উপায় আছে কিনা, মানে 11 নেটওয়ার্কে যে আছে তারা একটা মানে আমার ওই ব্যান্ডউইথ ছাড়া তারা একটা ভালো ইয়াতে টানতে পারবে এরকম। তো এই জন্য তো আর্কিটেকচার, রাইট? আপনি এটা হলো বটম অফ লেক। এখন আপনি ধরেন নিচে সব দিলেন, ধরেন এই সুইচের সব পোর্ট আমার 10G পোর্ট, সব, বা 10G, ধরেন সব 10G। আর 10G তার মানে কি, এখানে এখানে কমিউনিকেশন হবে 10G। এটারও আপনি ধরেন সব পোর্ট 10G, ইউজারের পোর্ট 10G দিলাম, যদিও হয় না, ধরলাম 10G, 1G বেশি হয়। আচ্ছা, এখন অ্যাজ পার ডায়াগ্রাম আপনাকে সেগ্রিগেশন করতেই হবে, কারণ আপনার ফাইল থাকবে কোন জায়গায়, ইউজারে না, এটা থাকবে সার্ভার জোনে, এসআরভি, সার্ভার জোন। এখন আপনি যে কোনো একটা ডিভাইস হয়ে, এটা হইতে পারে
L3 সুইচ অথবা হইতে পারে রাউটার, L3 রাউটার। তো এইভাবে কমিশন থাকবে। এখন আপনার ইউজার 10 GB না 20 GB না 100 GB টানতে পারে, কোনো প্রবলেম নাই। আপনি এখন আপনার যদি এরকম থাকে যে সে টানবে সবসময় 10 GB, এই ইউজার 10 GB টানবে, এই ইউজার 10 GB টানবে, তাহলে তার ক্যাপাসিটি কত দরকার? তাহলে আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করবেন অবশ্যই আপনার মাথায় থাকতে হবে যে আমার এইখানে যে ইউজার আছে, আমার এইখানে যে ফাইল সার্ভার আছে, এই ফাইল সার্ভার থেকে তারা যে পরিমাপ ডাটা রিট্রিভ করে টানে, বা এটা অটোকেটেড ডাটা হইতে পারে, তার বেশি হইতে পারে, এটা মোর দেন 50 GB পাই, তাহলে আপনাকে অবশ্যই এই পার্টটা মোর দেন 50 GB রাখতে হবে, রাইট? এখন আপনি যদি এখানে মোর দেন 50 GB না রাখেন তাহলে কি হবে না, বটম আপ লেক হয়ে গেল। অর্থাৎ এইখানে আমার সব আছে 10G, এইখানে আপনি দিচ্ছেন 1G। এখন এইখানে 10G দিয়ে আপনি তাকে বলতেছেন 50 GB টানার জন্য, ইট ইজ পসিবল? নো, দ্যাট ইজ ডিজাইন মিসম্যাচ। এখন কথা হচ্ছে আপনি বলতেছেন যে এরা কাছাকাছি বসে আছে। না, এরা কখনো কাছাকাছি বসে নাই। আমার এটা যদি ডিসি হয়, এই সার্ভারটা ইউজ করে সারা পৃথিবী থেকে আপনি গুগল ইউজ করতেছেন, আপনি ডিপেন্ডেবল কার উপরে? আপনি আইসির উপরে ডিপেন্ডেবল। আপনি এই মান্থলি পে করতেছেন 10 MB, আপনি 10 MB বেশি পাবেনই না। এখন আপনার যদি 100 MB দরকার হয় তাহলে আপনি আইস থেকে 100 MB পে করেন। আমার এক ইন্টারনেট আছে 400 MB, একটা আছে আমার 500 MB, একটা আছে আমার 350 MB। কেন আমার 400 MB ইন্টারনেট? কেন 400 MB? আমার ভলিউম সেই টাইপ অফ। এখন আমার ইউজারকে 400 বেশি দেওয়া লাগে। এখন আইসি তো আমাকে ফ্রি দিবে না। তাহলে এইটা সফটওয়্যার ডিজাইন, এই জন্য বললাম যে ডিজাইন শুধু ডিভাইস প্লেসমেন্ট না, এইটাও ডিজাইনের অংশ। এখন আপনি এমন ভাবে ডিজাইন করলেন, এইখানে আপনি দিয়ে দিলেন 1G, নিচে আপনি বলতেছেন ক্যাপাসিটি দরকার 50G, তাহলে হবে না। তাহলে আপনাকে অবশ্যই ওই পার্টটাকে ওইভাবেই এলোকেট করতে হবে, রাইট? তারপরে আরো অনেক কথা আছে, এটা ডিজাইনের উপর ভিত্তি করবে যে আমার যদি আমার সেম জায়গায় থাকে তাহলে বেশি আমার ধরেন এই সুইচটা আমার এইভাবে কানেক্টিভিটি আছে। এখন এইটা আমার ধরেন 10G আছে, এখন আমার ইউজারটা ডাইরেক্ট কানেক্টিভিটি আছে, কিন্তু এখন কি ভাইয়া, করবে? 2 এখন যেটা আছে, হ্যাঁ সুইচ 2 যেটা আছে না, যে এসআরবি যেটা দিলেন, হ্যাঁ এটা ধরেন 11 নেটওয়ার্কে, মানে এটা আলাদা ব্লকে আছে। থাক, আলাদা কোনো প্রবলেম নাই, আমার আলাদা থাকতেই পারে। এটা যদি আমার সবগুলাই ধরেন গিগাপোর্টই আছে, হ্যাঁ, আমার প্রত্যেকটা পোর্টে গিগাপোর্টই আছে। এখন আপনার ক্যাপাসিটি আছে 1G, এখন আপনি 2G কেমনে বানাবেন এটা বলেন আগে। আপনার পোর্ট আপনি মার্কেট থেকে পারচেজ করছেন 1G, ভেরি সিম্পল কোশ্চেন এবং সিম্পল আনসার। আপনি একটা সুইচ পারচেজ করছেন 1G, তাহলে এখন আপনি এটা চাচ্ছেন 2G, ইট ইজ পসিবল? ওটা তো আর পাবো না। তাহলে কি চাচ্ছেন বলেন? মানে ভাই হয়েছে কি, ধরেন এই যে সুইচ 1 যেটা আছে ভাই, যে 10 ডট, হ্যাঁ মানে ধরেন এটা 10। হ্যাঁ এখানে হ্যাঁ ধরো আমার একটা ফাইল শেয়ার আছে, এখানে এটা ধরেন 10.2 তে একটা ফাইল শেয়ার চলতেছে, আর চলো 10.3 তে একটা, একই ওই নেটওয়ার্কেই 10.3 তে একটা পিসিও চলতেছে, ক্লায়েন্ট পিসি। চলতেছে, ক্লায়েন্ট পিসি থেকে যখন এই ফাইল শেয়ার থেকে ডাটা টানতেছে, তখন তো এই একই সুইচের মধ্যেই কমিউনিকেটটা হচ্ছে। একই সুযোগ করেন। এখন এইটার ক্যাপাসিটি কত আছে? ধরেন এটা 1G পোর্ট, এটা 1G পোর্ট, মানে 1G পোর্টই আছে। তাহলে এইটা হচ্ছে ফাইল সার্ভার পিসি, আর এখানে ধরেন দুইটা ইউজার টানতেছে, তাহলে দুইটা হ্যাঁ, ইউজার দরকার হচ্ছে 2G, তার ক্যাপাসিটি আছে কত G? 1G, ইট ইজ পসিবল 2G দেওয়া? না ওটা তো আর পসিবল না, ওই 1G যা আছে ওটার মধ্যে ওরা কাজ করুক। রাইট। এখন আমার পরের যে সুইচটা আছে এখানে, এসআরবি যে সুইচটা আছে, এখানে ধরেন আমার নেটওয়ার্কটা দেওয়া আছে হচ্ছে গিয়ে রাউটার থেকে, এটা ধরো আছে 11 সিরিজের একটা আইপি বসানো আছে, আছে ডিফারেন্ট একটা আইপি বসানো আছে, এটা আছে ডিফারেন্ট ব্লকের আইপি। এইখানে ধরেন 11.2 নামে একটা ক্লায়েন্ট পিসি আছে, আছে সে সে চাচ্ছে যে এই সুইচ 1 এর ফাইল শেয়ার থেকে সে ডাটা নিবে। নেবে, সে তো আর এই সুইচ টু সুইচ কমিউনিকেট করতে পারতেছে না, কোনো সে তো সময় করবে না। সে তো রাউটার থ্রু দিয়ে চলতেছে। হ্যাঁ রাউটার থ্রুতে চলবে। হ্যাঁ, এই রাউটারও ধরেন সবই 1G পোর্টই আছে, কিন্তু রাউটারে ধরেন আমি তাকে ইন্টারনেটের ব্যান্ডউইথ হিসাব করে তারা ধরেন আমি মানে 10 Mbps করে দিছি আর কি। 10 Mbps করে দেওয়ার পরে সে তো ইন্টারনেটে যাচ্ছে 10 Mbps স্পিড, কিন্তু সে যখন আবার এই লোকালি যখন ফাইল শেয়ার থেকে ডাটা নিবে, তখনও তো স্যার ওই একই নো, মানে আপনি এটা জানতে হবে।
আপনি যদি আপনি বলতেছেন 10 এমবি তো কত উপর দিয়া, রাইট, ইন্টারনেটে যাওয়ার জন্য। আর আপনি হ্যাঁ, যদি নিজেদের ভিতরে কমিশনের জন্য কোনো ব্যারিয়ার নাই, সে ম্যাক্সিমাম 1G টানবে। এটাই জানার জন্য আর কি, ওইখানে ওই ট্রেনের জন্য আমি কি সে আমি কি আমি নিজেদের ভিতরে তো আমি তো এই পোর্টে কোনো ব্যান্ডউইথ এলোকেট করি না, আমি এলোকেট করেছি আইএসপির উপরে যেতে, ইন্টারনেটে যেতে 10 এমবি, ও 10 এমবি উপরে 10 এমবি, কিন্তু কোনো সময় নিজেদের ভিতরে কেউ ব্যান্ডউইথ বাইন্ড করে না। আপনি বাইন্ডের চিন্তা বাদ দেন, বাইন্ড তো ডিফারেন্ট জিনিস। আপনি ধরেন এইখানে 1G পোর্ট আছে, এইখানেও 1G পোর্ট আছে, আপনি বাইন্ডের কথা বাদ। এখন আমার সার্ভার মোর দেন 1G ট্রাফিক দরকার, আপনি বাইন্ডিং বাদ দেন, 1G আছে, মোর দেন 1G দরকার, ইট ইজ পসিবল? নো। আপনাকে প্ল্যান করতে হবে যে ডিভাইস কেনার আগে প্ল্যান করতে হবে যে আমার ট্রাফিকের ভলিউম কি থাকবে। তাহলে অবশ্যই আমার আপলিং 10G থাকতে হবে, এবং 10G হচ্ছে না তাহলে আপনি 20G থাকতে হবে, 20G হচ্ছে না আমার আপলিং 40G থাকতে হবে, 40G হচ্ছে না আমার আপলিং যত আপলিং আছে 100% 100G থাকতে হবে, আপলিং সব ফাস্ট থাকতে হবে। আমার নিচের পোর্ট গুলা 1G থাক, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি যে সুইচটা কিনবো, যে এই 4টা পোর্ট থাকবে, এই পোর্ট গুলো যেন আমার 10G হয়, প্রথম কথা। দেন অথবা 20G হয়, অথবা 40G হয়, অথবা যেটা রাইট। তাহলে আপলিং যেগুলো বলতেছি আমরা, ডিভাইস টু ডিভাইস কানেক্টিভিটি শুড বি নট 1G, এটি সবসময় থাকবে কি মোর দেন আমার ভলিউম। আর ইন্টারনেটের আপনি আইএসপি তে যাবেন, ওইটা যদি 100 জিবি পোর্ট কিনে রাখেন, আপনার আইএসপি তো 100 জিবি দিবে না, আপনাকে যত পার্সেস করছে ততই দিবে, রাইট। দুই লেভেল থিঙ্কিং, একটা যে উপরের দিকে আমার আইএসপির দিকে থিঙ্কিং, একটা যে নিচের দিকে থিঙ্কিং। নিচে হচ্ছে আমার নেটওয়ার্ক, আর উপরে হচ্ছে আরেকজনের উপর ডিপেন্ডেবল, তার সাথে বিজনেস কন্ট্যাক্ট, রাইট। তাহলে নিচের নেটওয়ার্ক যখন ডিজাইন করবেন, ওইখানে শুড বি আপনি সবসময় আপলিং চিন্তা করবেন সবসময় বেশি। ইথারনেট পোর্ট কিনলেও আমার আপলিং যেন 10G থাকে, এটা মাথায় রাখবে ডিজাইন করার ক্ষেত্রে। এবং যদি মনে করেন না 10G হচ্ছে না, তাহলে আপলিং দিবে 20G, 20G হচ্ছে না, তাহলে দুইটা 20G পোর্ট চেঞ্জ করে দিবেন, তাতে যেন 40G হয়ে যায়। তাহলে অনেক টেকনোলজি আছে আমরা ইউজ করতে পারি, এটা সফটওয়্যার ডিজাইনের। আইসপি থেকে যে লাইনটা আসবে আর কি, যে পোর্টটাতে দেওয়া হবে আর কি। কোনটা আইএসপি যেটা ওইটা তো আপনি আইএসপি যেটা কন্ট্রাক্ট, ওইটাই আপনি আইএসপি তে কত নেবেন? আইসপি থেকে 50 নিলে, 50 এমবিপিএস নিলে 50 লাইনই না কেন? 50 এমবি তো কোনো পোর্ট এখন বর্তমানে বাংলাদেশে নাই, আছে? না না, এই পোর্ট তো অনেক হাই থাকে আর কি, ব্যান্ডউইথ তো অনেকে বেশি নেয় না। তাহলে প্রবলেমটা কোন জায়গায়, এটা তো বুঝতেছি না। আমি সেটাই তো বুঝছি না ভাই, প্রবলেমটা বুঝাই বলেন। আপনার প্রবলেম তো বুঝতেছি না, কোশ্চেনের প্যাটার্ন ঠিক থাকতে হবে তো। উনি বলতে চাচ্ছে যে রাউটারে কোশ্চেনটা কিউ করি আর কি, লাইক হ্যাঁ। একটা আইপির জন্য এই যে এসআরভি যে সুইচে যে ইউজারটা আছে 10.11, এই 10.11 আইপিটা লাইক মাইক্রোডিকে যে আমরা কিউ করি, এটাকে 10 এমবি করে দিছি। এখন উনি ওই 10 এমবি করে দিচ্ছেন, উনি ভাবতেছেন যে ওই 10 এমবিটা ফর, মানে উনি বাইন্ড হয়ে গেছে ওই ইউজারটা ফর এভরি সার্ভিসেস, এটাই বলতে চাচ্ছেন না ভাই আপনি? জি ভাই, এটাই বলতে চাচ্ছিলাম যে আমি একটা বাইন্ড যখন করে দিচ্ছি, তখন সে তো ওই ডাটাটা যখন না না, ফাইল শেয়ার থেকে নিচ্ছে। আপনি বাইন্ড কাকে করছেন? আপনি কি এই জায়গায় বাইন্ড করছেন, যে এই ইন্টারফেসে বাইন্ড করছেন, যে ইউজার টু ইউজার বাইন্ড করছেন? ইউজার শুনেন, ভেরি সিম্পল কথা, আপনি যদি বাইন্ডই করেন 10 এমবি করে, ধরেন এই সুইচের ক্যাপাসিটি আছে 100G, এখন আপনি এটাকে বাইন্ড করছেন 10 এমবিপিএস, তাহলে সে 10ই পাবে। মানে প্রবলেমটা কি? আপনি জানতেছেন আমার এটার এই পোর্টটা আমি আছে 10G, আপনি এটাকে কিউ করছেন 10 এমবি দিয়া, তো 10 এমবি পাবেন, আপনি ইচ্ছা করেই করছেন। প্রবলেমটা কোন জায়গায়? আমি তো 10 এমটা করছি হচ্ছে গিয়ে ইন্টারনেটে যেন 10 এমবিপিএস পায়, লোকালি যখন ডাটা নিতে যাবে তখন তাহলে ওনাকে 10ই পায়। আপনি তো বলে দিতেছেন যখন কিউ করবেন যে আমার সোর্স হবে এইটা, আমার ডেস্টিনেশন এইটা, তখন সে 10 পাবে। কিন্তু আপনি তো বলেন নাই যে আমার তুমি এই সোর্সের সাথে কিউ করছেন, আপনি কিউ করবেন, ওইটা তো ডিজাইনের অংশ, যে আমি যে এই ইউজারটাকে কিউ করব, এটা কি এই সার্ভারের জন্য কিউ করব না ইন্টারনেটে যাওয়ার জন্য কিউ করব? আচ্ছা, এটাই বোঝার জন্য আর কি ভাই, এটাই মানে কনফিউশন ছিল আর কি। রাইট। তাহলে আপনি যখন কিউ করবেন সেখানে তো সোর্স ডেস্টিনেশন বলে দিতে হবে। তা আপনি নিজেদের ভিতরে কেন কিউ করবেন না, ওপেন ছেড়ে দিবেন আর বলে দিবেন যখন আমার সোর্স এটা হবে, যখন আমার ডেস্টিনেশন 8.8 হবে বা আননোন হবে বা উপরে যাবে, তখন আপনি কিউ করতে পারেন, এই ইন্টারফেসে কিউ করেন, রাইট।
মানে ভাই আপনি হচ্ছে 10.11 এর জন্য ডেস্টিনেশনটা ইন্টারনেটের দিকে দিয়ে কিউ করে দেবেন 10 MB, বাদ বাকি সবার জন্য সে যতটুকু পোর্টের মানে ম্যাক্সিমাইজ আছে সে সেটা রাইট, পাবে। এক্স্যাক্টলি। এটা তো আপনার কাছে ডিপেন্ড করতেছে। এখন আমি বোঝাবার চেষ্টা করতেছি, আপনি যখন প্ল্যান করবেন আপলিঙ্ক গুলো সবসময় চাইবেন বেশি রাখার জন্য। 1 GB সুইচ থাকলেও আপলিঙ্ক যেন 10G থাকে অথবা 20G থাকে, রাইট? তো আপনি ম্যাক্সিমাম আপলিঙ্ক যত বেশি থাকবে আপনার নেটওয়ার্ক পারফরমেন্স তত ভালো হবে। আর কিউটা হচ্ছে আপনি যে সুইচটা কিনছেন, যেমন 10G আছে বা 1G পোর্ট আছে, এখন আপনি যদি কিউ করেন, কিউটা তো আপনার ব্যাপার। আপনি করলে তো আপনি যে তাকে বাইন্ড করে দিচ্ছেন, এর বেশি পাবে না, সে আর বেশি পাবে না। আপনারা যদি কিউ নাও করেন তাও সে 1 GB বেশি পাবে না, কারণ তার পোর্টের ক্যাপাসিটি 1G আছে, রাইট? জি এটা তো ভাইয়া হচ্ছে আমাদের লজিক্যাল লেভেলের ডিজাইন, আসলে ফিজিক্যাল লেভেলের ডিজাইনের সাথে তো এটা আসলে ম্যাচ। রাইট। এইটা হচ্ছে সবটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে ডিজাইনটা কিভাবে করবো, রাইট? তো এগুলা তাহলে ডিজাইন কি? ডিজাইন যে শুধু ফিজিক্যাল তা না। আমি তখন যেটা বললাম 2 টায়ার 3 টায়ার কলাপস কোড সব হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এখন ফিজিক্যালের পরে আমাদের আসতে হবে লজিক্যাল ডিজাইনে। প্রথমে হচ্ছে আইপি ডিজাইন, এটা তো লজিক্যাল প্ল্যান। আমার কোন নেটওয়ার্ক কোন আইপি পাবে, ডাটা কোন আইপি পাবে, ওয়াইফাই কোন আইপি পাবে, ভয়েস কোন আইপি পাবে, আমার আইপি টেলিফোন কোন আইপি পাবে, আমার অ্যাক্সেস কন্ট্রোল কোন আইপি পাবে, সিসিটিভি কোন আইপি পাবে। আপনি সব সেগ্রিগেশন করতে পারেন, এটা লজিক্যাল ডিজাইন, রাইট? তো আপনি কোন প্রোটোকলটা ইউজ করবেন সেটাও লজিক্যাল ডিজাইনে পড়ে। এবং আপনি কি পোর্ট চ্যানেল করবেন, না আপনি বিপিসি করবেন, না আপনি স্ট্যাক সুইচ কিনবেন, না আপনি বিএসএস করবেন, সেটাও ডিজাইনের ভিতরে পড়ে। কোন মডেলের সুইচ নেব সেটাও ডিজাইনের ভিতরে পড়ে, রাইট? তাহলে আমাদের আস্তে আস্তে অনেক কিছু শিখতে হবে। সো আশা করি অনেক কিছু হয়ে যাবে ইন অফ দ্য কোর্স। সো আজকে আমরা যতটা ডিসকাস করছি এতটা ক্লিয়ার তো, রাইট? আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো, রাউটার থেকে শুরু করবো, ঠিক আছে? জি ঠিক জি আছে। থ্যাংক ইউ। একটু ক্লিয়ার তো আমরা, না? ঠিক আছে, জি জি ভাই। হ্যাঁ এটু ক্লিয়ার। রাইট। তাহলে আমরা সবাই ল্যাবটাকে রেডি রাখবো। ল্যাবের জন্য রাউটার এবং সুইচ রান থাকে সবসময়। তারপরে আমরা যদি ল্যাবে রেডি থাকে তাহলে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো। তো আমরা এই ধরনের টেকনোলজি নিব। এখন আমরা যদি প্রুভ করতে পারি, এখানে আমরা অনেকগুলো জিনিস প্রুভ করবো 100%, যে এটা যদি আপনার রাউটার হয়, এটা যদি ISP1 হয়, ISP2 হয়, আমরা কিভাবে ফেলিওর করব। এটা যদি আমার নিজের ডাটা নেটওয়ার্ক হয়, আমার রাউটিং কোনটা কিভাবে যাবে, নেট কি হবে, আমরা অনেক কিছু করবো আস্তে আস্তে করে, রাইট? ডোন্ট ওয়ারি, আমরা প্রত্যেকটা রাউটিং সুইচিং এর ল্যাব 100% প্রুভ করব। এবং সেজন্য আপনারা যেন মোর প্র্যাকটিস করতে পারেন, তাই ইভেন্সি অথবা পিনেট যে কোনো একটা রেডি রাখবেন, রাইট? এবং রাউটার এবং সুইচ রান করতে খুব একটা কি লাগে না, রিসোর্স দরকার নাই, ইজিতে আপনি ল্যাব রান করতে পারবেন। ভাই আমি তো আমাকে একটু হেল্প করা লাগবে। ক্লাস গুলো পাওয়া যাবে? জি জি, এই পর্যন্ত ক্লাস কয়টা হয়ে যাবে? বুঝি নাই কি বলছেন। ক্লাস কটা হয়েছে এটা জানতে চাইছেন? ও কয়টা হয়েছে? আজকে তো বলে দ্বিতীয় ক্লাস না? জি জি। আজকে হচ্ছে কি ধরতে গেলে প্রথম ক্লাসে, গত ক্লাসে তো খালি ওই আজকে প্রথম ক্লাস, প্রথম ল্যাব সেট আপ ছিল শুধু। ওকে ভাই, রেকর্ডিং তো পাবো ভাই? হ্যাঁ, ওই গ্রুপে সব আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওই গ্রুপে ল্যাব সেট আপ থেকে শুরু করে যা যা দেওয়া আছে, ওই একটা ক্লাস তো করছি, ফাঁকে দাঁড়াতে যেমন নির্বাচন, তারপরে আপনার রোজা সবকিছু মিলিয়ে গ্যাপ করে আমাদের মানে মাঝে কয়েকদিন বাদ করে গেছে। হ্যাঁ, সমস্যা নাই। তো আমরা আজকে ধরতে গেলে ফার্স্ট ক্লাস লিটল বিট ডিসকাস করলাম। আমরা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে আমরা রাউটারের দিকে অগ্রসর হব। আশা করি আমাদের কোর্স শেষে আমরা বুঝতে পারবো কতটুকু আমরা আর্ন করতে পারছি। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্র্যাকটিস না করলে আসলে আমি বুঝলে লাভ হবে না, তাহলে কিন্তু আমরা বাংলাদেশে রিসোর্স তৈরি করতে পারবো না। আমাকে একটু হেল্প করা লাগবে ল্যাব সেটআপে। হ্যাঁ, সমস্যা না, আপনি গ্রুপে নক করেন, আমরা অনেকের হেল্প করি, সমস্যা না, তাহলে আমি দেখবো না। রাখতে গেলে ওই গ্রুপে দিয়ে দিয়েন, আমরা আসি, সমস্যা নেই। আপনি গ্রুপে যখন ফ্রি থাকেন গ্রুপে নক করে ট্যাগ করেন, এনি রেক্স দেন, সব করে দিবে, অনেকেই আছে করে দিবে, ঠিক আছে? আচ্ছা জি, ঠিক আছে তাহলে আজকে মাঝে মধ্যে ওই যে আইশিয়ার যেটা আছে না, আইশিয়ার 2, হ্যাঁ ওরা মাঝে মাঝে দেখি একটু প্রবলেম করে, ওদেরকে ও, দেখি টেলিগ্রাম মেসেজটা দিলে দেখি পড়াতে জানায়। হ্যাঁ, এটা আসলে ওদের তো রিপোজিটরি অনেকে তো ইউজ করে, অনেক সময় মনে করেন ফ্রি জ্যাম থাকে, অনেক সময় রাউন্ড আউট হয়, অনেক সময় হয় না। আপনি রাউটিং সিস্টেম ওটা দরকার নাই, আমি ইমেজ দিয়ে দিচ্ছেন, ওই দুটো রান করলে হবে। আচ্ছা ঠিক আছে। রাউটিং আমি দেখবেন ওই ভাই আমি ফাইলে লিভ দিচ্ছি, আমার এখানে আজান দিচ্ছে তো, নামাজে যাব। হ্যাঁ, যান, ওকে, ঠিক ঠিক আছে। আছে ভাই, ওকে। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।